আমরা শুরু করে ফেলি। দেখো, প্রথমে আমরা বাংলাদেশের একটা ম্যাপ পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা যেহেতু আজকে বাংলাদেশের পরিচিতি পড়ছি, তাহলে অবশ্যই আমরা বুঝতে হবে যে আমাদের আগে বাংলাদেশের ম্যাপটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে, ঠিক আছে? এখন বাংলাদেশের ম্যাপ আমার স্লাইডের মধ্যে যেটাই থাকুক না কেন, আপনি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, আপনি এটা এনশিওর করবেন যে আপনার পড়ার টেবিলের উপরে বড়সড় একটা বাংলাদেশের মানচিত্র আছে। দেখা যায় কি, ধরো আমরা অনেক সময় অনেক জেলা পড়ি, এই জেলায় এটা আছে, এই জেলা এখান থেকে শুরু হয়েছে, সেখানে গিয়ে শেষ হয়েছে। যখন তোমার সামনে একটা মানচিত্র থাকবে, তখন তুমি জিনিসটা অনেক ভালো ভিজুয়ালাইজ করতে পারবা। কোনো নেমোনিক দিয়ে মুখস্থ করা থেকে, এদিক সেদিক থেকে মুখস্থ করার থেকে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমি যখন ডিরেক্ট একটা মানচিত্র দেখে পড়ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি আজকে পড়া। ওকে ওকে আচ্ছা, তো দেখো, আমরা আজকে একটু অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা নিয়ে পড়বো, ঠিক আছে? তো আমি জানি তোমাদের হয়তো দ্রাঘিমা রেখা অক্ষরেখা টার্ম গুলো মনে নেই। আমরা জাস্ট আপাতত এভাবে কেউ মনে রাখবো। ধরো এটা যদি আমার পৃথিবী হয়, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর এই পাশ থেকে এই পাশে যদি আমি কাটি, সেটাকে আমি কি বলবো? দ্রাঘিমা রেখা বলবো, ঠিক আছে? সেটাকে আমি বলবো হচ্ছে দ্রাঘিমা রেখা। ওকে, আর যদি আমি সেটাকে মোনাটা কালার দিয়ে দেখাই, ধরো আমি যদি এখান থেকে এখানে কাটি, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে অক্ষরেখা। কি বলবো? অক্ষরেখা, ঠিক আছে? তাহলে আমি যদি এভাবে হরাইজন্টালি কাটি, সেটাকে আমি বলবো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর আমি যদি তাকে ভার্টিক্যালি কাটি, তাকে আমি কি বলবো? অক্ষরেখা, ঠিক আছে? এটা কেন তোমাকে পড়ালাম? কারণ আমি এখন তোমাকে বাংলাদেশের মানচিত্রের অবস্থানটা বুঝাবো। ওকে, তাহলে দেখো, এখানে তুমি হয়তো বুঝতে পারতেছো না, বাট এখানে মনে রাখবা, ধরো এই জায়গাটা থেকে এই জায়গাটা যদি আমি হিসাব করি, তাহলে এটাকে আমি বলতে পারবো হচ্ছে, তোমার কি ক্লাস সব ঠিক মতো শোনা যাচ্ছে না? আচ্ছা ওয়েট, আমি একটু ইউটিউবের কমেন্ট দেখি। আচ্ছা আচ্ছা, আমি কিছু কমেন্টের একটু রিপ্লাই দিয়ে নিই, আমার মনে হয় পরের ক্লাসের প্রবেশে হয়তো বলা হবে না। সেটা হচ্ছে, আপনাদের এই কোর্সটা 3 মাস চলবে। 3 মাসে জাস্ট আমরা একটা সাইকেলে শেষ করব। 3 মাস পরে আমরা রিভিশন ফেজে নতুন করে শুরু করবো। মানে ধরো তোমরা এই একটা সাইকেল শেষ, এরপর রিভিশনে আমরা নতুন করে আবার তোমাদেরকে রিভাইজ করাই দিব। কোর্সটার এক্সেস থাকবে হচ্ছে আপনাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা পর্যন্ত। এই তো, আশা করি বুঝছো। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপু আপনারা কোন বই পড়াবেন? তো জিকের ক্ষেত্রে তোমরা মানে ধরো ক্লাসের শুরুতে চলে আসে, তাও আমি বলে দিই, বাজারে যত ভালো বই আছে, MP3 বলো, জোবায়ের জিকে বলো, খন্দকার জিকে বলো, তুমি যে কোনো কোচিং এর বই ফলো করো, যে কোনো একটা বই ফলো করলে হবে। কারণ আমার স্লাইডের কন্টেন্ট আমি কোনো সিঙ্গেল বই থেকে নিই না, আমি অনেকগুলো বই মিলাইনি। ইভেন আমাদের যে জিকেলো যে বই থাকে, সেখান থেকে ম্যাক্সিমাম ইনফরমেশন নেওয়া হয়। সো তুমি যদি ক্লাসটা করো, ক্লাসের স্লাইডটাকে ফলো করে, আমি যেগুলো যেগুলো বলছি সেই টপিক গুলো তুমি যে বইটা ফলো করছো সেখান থেকে পড়ে প্র্যাকটিস করো, তাহলে ইনাফ হবে। এমন না যে তোমার ওই অমুক বইটাই পড়তে হবে, ঠিক আছে? আই হোপ আই এম গেটিং ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো দেখো, বাংলাদেশের অবস্থান যদি আমি বলি, তাহলে বাংলাদেশ হচ্ছে এখান থেকে এখানে 88.01 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমা রেখা, মানে তার এখান থেকে এখানের মাপটা তুমি বলতে পারো হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য না। ওকে, আচ্ছা, এখন যদি আমি তোমাকে অক্ষরেখার হিসাবে বলি, অক্ষরেখা আমি কি বলছিলাম? অক্ষরেখা হচ্ছে উপর থেকে নিচে, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরো আমি যদি তোমাকে অক্ষরেখা হিসাবে বলি, তাহলে অক্ষরেখা হিসাবে বাংলাদেশ হচ্ছে তোমার 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট এই অক্ষরেখার মধ্যে অবস্থান করে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের অবস্থানটা আবার বলে দিই, সেটা কি? তোমার হচ্ছে 88.01 ডিগ্রি থেকে 92 ডিগ্রি 41 মিনিট দ্রাঘিমা রেখার মধ্যে। আর যদি বলি অক্ষরেখার হিসাবে, তাহলে 20 ডিগ্রি 34 মিনিট অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট অক্ষরেখার মধ্যে বাংলাদেশ অবস্থান করে, ঠিক আছে? এখন এই ইনফরমেশনগুলো আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন কোনটা, সেটার মধ্যে আমরা চলে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন দেখো, বাংলাদেশের মাঝামাঝি বরাবর একটা লাইন পাস করতেছে। এই লাইনটা না খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? এই লাইনটা কোনটা? মানে একদম এই বরাবর একটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার একটা লাইন পাস করতেছে, ঠিক আছে? একদম মাঝ বরাবর। এই লাইনটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার।
আমরা একটু বা স্লাইডের মধ্যে লেখা পাবো, তোমার আলাদা করে লিখতে হবে না, ঠিক আছে? এই লাইনটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? একদম মাঝ বরাবর যাচ্ছে, ঠিক আছে? এই লাইনটা দিয়ে তোমার অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে যে বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রান্ত রেখাটা কোনটা, রেখাটার মাপ কি, রেখাটার নাম কি, এই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এখন বাংলাদেশের মধ্য দিয়ে শুধু এটা না, আরেকটা লাইন পাস করে, দেখো বাংলাদেশের মধ্যে দিয়ে আরেকটা লাইন পাস করছে, সেটা হচ্ছে কোন কালারটা দিয়ে? গ্রিন কালারটা দিকে ভালো বোঝা যাবে। আচ্ছা, একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পাস করছে, ঠিক আছে? তাহলে দেখো বাংলাদেশ দিয়ে একটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পাস করছে, ঠিক আছে? এটা না খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা কোনো আলাদা কোনো নাম নেই। কেন আমরা তোমাকে এখান থেকে এটা পড়াচ্ছি? কারণ এই দুইটা একটা বিন্দুতে ছেদ করতেছে, মানে এই দুইটা রেখা কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা বা সেই স্থানটা আমার মানচিত্রে কোথায়? সেটা হচ্ছে আমার ফরিদপুরের ভাঙ্গায়। কোথায়? ফরিদপুরের ভাঙ্গায়, ঠিক আছে? ফরিদ্র হয়ে গেছে, দাঁড়া একটা মিনিট। ফরিদপুরের, লেখা উঠতেছে না, ফরিদপুরের ভাঙ্গায়, ওকে? ঠিক আছে, বুঝছো জিনিসটা? তাহলে আমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যে বিন্দুতে ছেদ করা, সেটা মানচিত্রের মধ্যে অবস্থান কোথায়? ফরিদপুরের ভাঙ্গায়। স্লাইড ফলো করলে হবে, বাট আপু বলবো যে একবার অ্যাটলিস্ট বইটা একটু দেখো, বই দেখলে না আমাদের মেমোরি অনেক ভালো কাজ করে। তো দেখো এই যে তোমাকে যেটা আপু বলছিলাম সেটা এখানে দেওয়া আছে, দেখছো? তোমার আলাদা করে নোট করতে হচ্ছে না, এখান থেকে পড়লেই হয়ে যাবে। এই দেখো, এই যে 2.34 থেকে 26.38, এই যে 88 ডিগ্রি থেকে, এই যে, ঠিক আছে? তো আশা করি বুঝছো। এখন দেখো যেটা তোমাকে এখান থেকে একটু আগে বলে আসছি সেটা। এখন দেখো যে আমাদের এই ধরো তুমি দেখবা যে আজকে এখন ইউএসএ তে এই টাইম, বাংলাদেশে এই টাইম, সৌদি আরবের সাথে টাইম মিলে না, কোন একটা জায়গার সাথে টাইম মিলে না। তো এই যে টাইমের ভ্যারিয়েশনটা কেন হয়, ঠিক আছে? তো বা টাইম আমরা কিভাবে হিসাব করি? তো আমরা হচ্ছে লন্ডনে গ্রিনিচ মানমন্দিরকে 0 ধরে একটা আদর্শ টাইম ধরে আমরা বাকি সব সময়গুলোকে হিসাব করি, ঠিক আছে? তো দেখো সেই অনুযায়ী গ্রিনিচ মান সময়ে অপেক্ষা বাংলাদেশের সময় পার্থক্য 6 ঘন্টা আগে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলবা বাংলাদেশে বাজে হচ্ছে এখন সন্ধ্যা 7টা, তাহলে এখন গ্রিনিচ মানমন্দির অনুযায়ী সেখানে কয়টা বাজে? তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবা, দেখি কে বলতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝছো? তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো। আচ্ছা, এখন চলে আসে আরেকটা জিনিস নিয়ে, প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান জিনিসটা কি? প্রতিপাদ স্থান হচ্ছে, ধরো আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এখন মেলোজির অফিসের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঘোরা শুরু করি, তাহলে ঘুরতে আমি ঠিক পৃথিবী আমি যে দাঁড়িয়ে আছি তার অপোজিট পয়েন্টে পৌঁছে যাবো, সেটা হচ্ছে আমার প্রতিপাদ স্থান। তাহলে আমি তোমাকে বলি যে বলো তো ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে তোমার এই যে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে একটা স্থান হচ্ছে আমার ঢাকার প্রতিপাদ স্থান, ঠিক আছে? এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা অ্যাটলিস্ট একটু একটু করে দেখে রাখবো, ওকে? ওকে, একজন বলছে রাত 1টা, একজন বলছে দুপুর 1টা, আর কিছু মানুষ আছে খুবই সেফ প্লে করছে, ও একদম লিখছে 1টা, হয় রাতের 1টা নাহলে দুপুরে 1টা হবে। তোমরা বলো কোনটা রাইট অ্যান্সার? আচ্ছা, আমি এটা একটু অ্যান্সারটা নিই, দাঁড়া একটা মিনিট। কয়েকজনের লেখছে এরকম, আচ্ছা যারা সেফ প্লে করেছেন তাদের জন্য বলে দেই দুপুর 1টা 1 PM হবে, ঠিক আছে? 6 ঘন্টা আগে বলছে। তাহলে গ্রিনিচে যে টাইমটা 6 ঘন্টা আগে, বাংলাদেশের সেই টাইমটা হবে 6 ঘন্টা পরে। তো গ্রিনিচে এখন 1টা বাজে, বা এখন কয়টা? এখন হচ্ছে 22 হতে, তাহলে 1টা 22 বাজে, তাহলে এখন সেই অনুযায়ী আমাদের 7টা 22, ঠিক আছে? ওকে, প্রশ্নটা হচ্ছে যে বলেছিলাম এখন বাংলাদেশে 7টা বাজে, ঠিক আছে? তাহলে আপনার গ্রিনিচ মানমন্দির ওখানে যেটাকে আমরা আদর্শ ধরে রাখছি, সেটাকে আমি বলছি বাংলাদেশ সময় থেকে 6 ঘন্টা আগে, তাহলে টাইমটা তখন কত হওয়া উচিত? এত ইজি একটা প্রশ্ন আপনারা প্যারে ধরতে পারেননি। আচ্ছা যাই হোক, তো এখন আমি তোমাকে বলি যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটা? তুমি যদি বাংলাদেশের ম্যাপের দিকে তাকাও, তাহলে বাংলাদেশকে আমি যদি পুরোটা মুছে ফেলি, ধরো বাংলাদেশকে পুরা 3 দিক থেকে ঘিরে আছে কোনটা? একদম তুমি যদি বলো এখানে এখানে এখানে, মানে 4 দিক থেকে ঘিরে আছে কে? ইন্ডিয়া। জাস্ট এই জায়গার মধ্যে অল্প একটু আছে মায়ানমার, ঠিক আছে? নিচে তো আমাদের বঙ্গোপসাগর হলো। তাহলে আমাদেরকে বাংলাদেশে একদম 3 দিক থেকে, সব দিক থেকে কে ঘিরে আছে? ইন্ডিয়া।
আর মাঝখানে অল্প একটু মায়ানমার। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে মায়ানমার। ঠিক আছে, এখন ইন্ডিয়ার কিছু প্রদেশ বাংলাদেশের সাথে একদম তোমার অতপ্রত ভাবে জড়িত, মানে বাংলাদেশের সব সীমানার সাথে ওই সব প্রদেশের সীমানা শেয়ার করে আর কি। তো ওইসব প্রদেশ কোনটা কোনটা চলে আসি আমরা, সেটা হচ্ছে আমরা মনে রাখবো আমিত্রিমেপ। কি দিয়ে মনে রাখবো? আমিত্রিমেপ। ঠিক আছে, আমিত্রিমেপ। আ দিয়ে তোমার আসাম, মি দিয়ে মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, মে দিয়ে মেঘালয়, আর পদে তোমার পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে ভারতের কোন কোন প্রদেশ? আমিত্রিমেপ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আমিত্রিমেপ লিখছো? আমিত্রিমেপ লিখছো? জি জি, আচ্ছা। এখন আপনারা আমাকে বলেন, আপনারা সেভেন সিস্টার্স এর নাম শুনছেন? সেভেন সিস্টার্স, তো সেভেন সিস্টার্স এর অবস্থান কোথায় তোমাকে দেখায় আসি। এই দেখো, বাংলাদেশের একদম তোমার উত্তরের দিকে, যেখানে আমাদের পঞ্চগড় জেলা, তাই না? বাংলাদেশের একদম, আমি সম্পূর্ণ মুছে ফেললাম, ম্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, দেখো একদম ধরো আমাদের এই পঞ্চগড় জেলার এখানে ভারতের 7টা প্রদেশ আছে। ঠিক আছে, এদিকে আমরা একসাথে বলেছি সেভেন সিস্টার্স। কেন এদিকে সেভেন সিস্টার্স বলা হয়, এই ইতিহাসটা কি আপনারা জানেন? কারণ আমরা জানি যে সৌন্দর্যের প্রতীক হিসেবে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করা হয়, এবং ভারতের এই 7টা প্রদেশ এত সুন্দর প্রাকৃতিক ভাবে, ভৌগোলিক ভাবে, যে এদেরকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এখন কি ব্যাপার, কেন আমরা এদেরকে সেভেন সিস্টার্স বলি, বা হচ্ছে মানে কেন এই টার্মটা এত বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে বাংলাদেশের ধরো পঞ্চগড় জেলার জায়গার দিক থেকে এই জায়গাটা খুবই ভালো সম্পর্ক আছে। এখন এটা না ধরো এমন অবস্থা যে বাংলাদেশের সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িত। তো ধরো কোনোভাবে কিছু একটা হলো, বাংলাদেশ একটু শক্তিশালী হলো, বাংলাদেশ যদি ভারতের উপর অ্যাটাক করে, তাহলে বাংলাদেশ চাইলে সে হচ্ছে এই পাশ দিয়ে এই সেভেন সিস্টার্স দখল করতে পারে। ঠিক আছে, দেখো এটা কিন্তু পুরা ইন্ডিয়া, কিন্তু এই পাশে ইন্ডিয়া ওই পাশে আছে, বাট ইন্ডিয়ার দেখো পুরো একটা উইকেস্ট পয়েন্ট না ইন্ডিয়ার, এই পুরো জায়গাটা এখন বাংলাদেশ দখল করতে পারে। তো এটা নিয়ে আপনারা জানেন যে বাবর বা অনেক কাহিনী আছে সেভেন সিস্টার্স কে নিয়ে। তো আমাদের জন্য সেটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই সেভেন সিস্টার্স এর মধ্যে কোন কোন প্রদেশ পড়ে এবং শিলিগুড়ি করিডোর বলতে কি বোঝায়। ঠিক আছে, হ্যাঁ গুড। এই যে তোমরা পড়তেছো প্লাস লিখতেছো, এটা খুবই ভালো একটা অভ্যাস। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা কি বলতে পারবেন যে এই সেভেন সিস্টার্স এর মধ্যে কারা কারা পড়ে? আচ্ছা, ওকে। যাই হোক, আপনারা বলতে বলতে আমারই একটু সময় হয়ে যায়, আমি লিখে ফেলি। সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে হচ্ছে, এটাও আমরা একটা নেমনিতে মনে রাখবো, সেটা হচ্ছে আমিত্রি অমেনাম। ঠিক আছে, আমিত্রি অমেনাম। তাহলে দেখো একটু আগে আমরা পড়ছিলাম কি, সেটা হচ্ছে আমাদের ভারতের সাথে সীমান্তবর্তী প্রদেশ। এখন আমরা পড়তেছি যে ভারতের সবচেয়ে উইকেস্ট পয়েন্টে আমাদের সাথে 7টা রাজ্য, যেটাকে আমরা বলি সেভেন সিস্টার। সেভেন সিস্টার্স এর মধ্যে কোন কোন প্রদেশ পড়ে? তাহলে সেভেন সিস্টার্স এর মধ্যে কোন কোন প্রদেশ পড়ে? সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে হচ্ছে আমিত্রি অমেনাম। ঠিক আছে, যেমন এদিকে কি, আদে আসাম, নি দিয়ে মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, এইটুকু আমরা জানি। ঠিক আছে, অ দিয়ে হয় তোমার অরুণাচল, ওকে। মেয়ে কি হয়? মেঘালয়। তাহলে দেখো তুমি যে একটু আগে পড়াশো আমিত্রিমেপ, এর মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স এর অংশ না, এটা অনেকে ভুল করে। ঠিক আছে, এই জন্য নিয়মটা আলাদা করে দেওয়া। তাহলে আমিত্রি অমেনার মধ্যে অ দিয়ে কি বললাম? অরুণাচল, মে দিয়ে মেঘালয়, না দিয়ে নাগাল্যান্ড, ম দিয়ে মণিপুর। ঠিক আছে, আচ্ছা। এখন আসি, যেহেতু আমরা সেভেন সিস্টার্স পড়ে ফেলছি, চলে আসে হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর কি? শিলিগুড়ি করিডোর মেইনলি তোমার ভারতের মধ্যেই একটা, এটাকে আমরা চিকেন স্নেকও বলি। ঠিক আছে, এটা খুবই সরু, প্রায় তোমার হচ্ছে 20 থেকে 22। হ্যাঁ, এক মিনিট। এই যে ধরো হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট, পঞ্চগড়, এই জায়গাগুলো ধরো, এই যে একদম এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমার শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, খুবই চিকন একটা জায়গা, সেটা প্রস্তুত তোমার 20x22 কিলোমিটার, একদম পিচি চিকন একটা জায়গা। ঠিক আছে, এই চিকেন নেক দিয়েই হচ্ছে তোমার সেভেন সিস্টার্স বাংলাদেশের সাথে জড়িত। তো থাকে না যে কেন আমরা এটাকে মুরগির গলার সাথে তুলনা করতেছি, এই মুরগির গলাটাকে ধরলে পুরো মুরগিটাকে তুমি পেয়ে যাবা। তো কাইন্ড অফ এরকম যে আমরা যদি শিলিগুড়ি করিডোরটাকে দখল করতে পারি, তাহলে পুরো সেভেন সিস্টার্স এর কর্তৃত্ব আমাদের কাছে। এখন তুমি কি ভাবতেছো যে ভারতের শুধু দুর্বল পয়েন্ট আছে, বাংলাদেশে কোনো দুর্বল পয়েন্ট নাই? তো এই যে দেখেন, আমাদের এখানে চিটাগং, এখানে আছে আমাদের ফেনী, তাই না? এখন এই যে ফেনীর এই জায়গাটার মধ্যে বাংলাদেশের দুর্বল পয়েন্ট আছে। ঠিক আছে, যেটা ভারতের সাথে খুবই উইকেস্ট পয়েন্টে। এখন ভারত যদি হামলা করে, তাহলে ভারত ধরো ফেনীর এই জায়গাটুকু হামলা করলে তোমার পুরা চট্টগ্রামের সাথে বাংলাদেশ আলাদা হয়ে যাবে।
আর আমিও জানি আপনিও জানি চট্টগ্রাম বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? সো ইন্ডিয়ার যেরকম একটা উইকেস্ট পয়েন্ট আছে, আমাদের একটা উইকেস্ট পয়েন্ট আছে। দেখো এখান থেকে আমরা কি কি পড়লাম, সেভেন সিস্টার্স এর মধ্যে কোন কোন রাজ্য আছে, শিলিগুড়ি করিডোর কাকে বলে, শিলিগুড়ি করিডোর লেন্থ কত, বাংলাদেশের কোন কোন জেলার সাথে শিলিগুড়ি করিডোরের সম্পর্ক আছে, ঠিক আছে? এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি একটু কমেন্টস দেখবো। ওকে, ঠিক আছে। এই তো যারা যারা কমেন্টের রিপ্লাই লিখতেছো, সাবাস। বুঝছো না? বুঝলেই হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, এখানে বাংলাদেশের অনেক কিছু দেওয়া আছে, আমাদের এত কিছু লাগতেছে না। আচ্ছা, বাংলাদেশের মানচিত্র এত খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, রিডিং পড়বা। এখন চলে আসে আমরা বাংলাদেশের সীমানার মধ্যে, ঠিক আছে? এখন সীমানার মধ্যে দেখো এখানে আমাদের এই মাধ্যমিক ভূগোলটা আমরা আপাতত বাদ দিব, এটা আমরা পড়বো না, ঠিক আছে? আমরা পড়বো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ যেটা বলছে সেটা। ওকে, এখন চলে আসে দেখো বাংলাদেশের সর্বমোট সীমা রেখা আমরা পাচ্ছি কত, 5138 কিলোমিটার। এখানে আমরা একটু যোগ বিয়োগ করবো। হ্যাঁ, এখন এই 5138 কিলোমিটারের মধ্যে স্থল সীমা মানে মানে ভূমি আর কি, ভূমি কত দেখো 5138 এর মধ্যে ভূমি হচ্ছে তোমার 4427। আমরা জাস্ট এই দুইটা ডিজিট মনে রাখবো। হ্যাঁ, এখন তুমি যদি এটা থেকে এটাকে মাইনাস করে দাও কত পাবা, দেখো এই যে এখন আমি তোমাকে যোগ বিয়োগ তার পড়াবো না, এক এক এখান থেকে ইয়া করলে থাকে 7, ঠিক আছে? তাহলে এই 711 কিলোমিটার কি আমার মোট সীমা রেখা হচ্ছে 5138। তার মধ্যে স্থলটুকু যদি এটুকু হয় তাহলে এটুকু কি হবে, যেটা আমার হচ্ছে জলাভূমির সাথে বা আমাদের সমুদ্র সীমার সাথে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার দেখো কি উপকূলের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমার উপকূলের দৈর্ঘ্য কত, 711 কিলোমিটার। ওকে, এখন দেখো আমার স্থলসীমা আমি পাইছি 4427 কিলোমিটার। ওকে, এখন আমরা জানি আমাদের এই তিন দিক থেকে কে ঘিরে আছে, ভারত। তাহলে দেখো বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য কত, এই 4427 এর মধ্যে 4156 হচ্ছে ভারতের সাথে। তাহলে তুমি যদি এটা থেকে এটাকে মাইনাস করো তাহলে আমরা কি পেয়ে যাব, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমারেখা পেয়ে যাব না? জাস্ট এই যে এটা থেকে এটাকে মাইনাস করে দিছি, বুঝছি? এই যোগ এর তো খুবই বাচ্চাকালে যোগ বিয়োগ। ওকে, সব গেল আমাদের। সমুদ্র সীমা তো সেম, এই যে উপকূলের দৈর্ঘ্য যেটা সমুদ্র সীমা সেটা। চলে আসি যে আপু রাজনৈতিক সমুদ্র সীমা বলতে কি বুঝাচ্ছে? রাজনৈতিক সমুদ্র সীমা বলতে বুঝাচ্ছে ওইটুকু লেন্থ যেখান পর্যন্ত তুমি তোমার দেশের সার্বভৌমত্ব ঘোষণা করতে পারছো। তোমার দেশের মানে ধরো রাজনৈতিক সীমা, যে আমার দেশের এই পর্যন্ত আমার কর্তৃত্ব থাকবে, এই পর্যন্ত আমার সার্বভৌমত্ব থাকবে, সেটা হচ্ছে আমার রাজনৈতিক সমুদ্র সীমা। সেটা কত, 12 নটিক্যাল মাইল, ঠিক আছে? এখন চলে আসে অর্থনৈতিক সমুদ্র সীমা কি, যেই সমুদ্র সীমা পর্যন্ত তুমি তোমার বাণিজ্য কন্টিনিউ করতে পারবা, যেই সমুদ্র সীমা পর্যন্ত তোমার জাহাজ যেতে পারবে, বাণিজ্য করতে পারবে, সেটাকে আমরা বলি হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, ঠিক আছে? সেটা কত আমার 200 নটিক্যাল মাইল। এটা কি বুঝছি? এটা কি বুঝছি? ওকে, আচ্ছা, এখন চলে আসি যে আপু মহিষবান বলতে কি বোঝায়। মহিষবান বলতে আমি তোমাকে একদম সোজা বাংলায় বলি, মহিষবান বলতে বোঝায় হচ্ছে ধরো আমাদের সমুদ্রের নিচে কিছু মানে কিছু ভূমি আছে না, হ্যাঁ তুমি আমি সেটা চোখের মধ্যে দেখতেছি না, বাট কিছু ভূমি তো আছে এবং সেটা আমার সীমা রেখার মধ্যে পড়েছে। তাহলে এই যে আমাদের সমুদ্রের নিচের মধ্যে যেটুকু ভূমি ডুবে আছে, যেটা আমার সীমারেখার মধ্যে পড়েছে, সেটাকে আমি কি বলছি, মহিষবান বলছি। সেটা ইয়া কত, 354 নটিক্যাল মাইল। তাহলে এই লেন্থটুকু কি মুখস্থ হয়েছে এখান থেকে? এই লেন্থটুকু এখান থেকে মুখস্থ হয়েছে? ওকে, ঠিক আছে, গুড, মুখস্থ হতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন দেখো এই যে ভারতের পাঁচটা এগুলো আমরা মুখস্থ করে আসছি, রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ বৃহৎ সীমানা আছে, এগুলো আমরা জানি। এখন চলে আসি যে জেলা। আমরা বুঝে গেছি ভারতের 5টা রাজ্য আমাদের সাথে সম্পর্ক আছে। এখন বাংলাদেশের কোন কোন জেলার সাথে সম্পর্ক আছে সেটা আমরা পড়বো। ওকে, তো দেখে আসি। দেখো বাংলাদেশ, ধরো বাংলাদেশ বি দিয়ে লিখে বাংলাদেশ আর ইন্ডিয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে দুই জেলা সম্পর্ক, কয়টা জেলা সম্পর্ক আছে, 30টা, ঠিক আছে? বাংলাদেশ এবং ভারত 30টা জেলা, মানে বাংলাদেশের 30টা জেলার সাথে ভারতের সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশ এবং মায়ানমারের সাথে কয়টা আছে, 3টা। ওকে, তাই তুমি বলতে পারো যে আমাদের সীমান্তবর্তী জেলা কয়টা, টোটাল হচ্ছে 33টা, তাই না? টোটাল 33টা। এখন কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। তাহলে 32টা কেমনে হলো, কোথাও কি কমে গেছে? না, এখানে এমন একটা জেলা আছে যে জেলার সাথে দুইটা দেশে সীমান্ত শেয়ার করে। সে জেলাটা কোনটা, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটির সাথে তোমার ভারতেরও জেলা সীমান্ত আছে, মায়ানমারের সীমান্ত আছে। এই জন্য আমরা চাইলে এখান থেকে একটা বাদ দিতে পারি, কারণ কমন হয়ে গেছে। তো এখানে আমার রাঙামাটি আছে, এখানে আমার রাঙামাটি আছে, একটা বাদ দিলেই হলো। তাহলে আমার সীমান্তবর্তী জেলা হচ্ছে আসলে কয়টা, 32টা, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে বাংলাদেশের কোন দুইটা বিভাগের সাথে কোনো সীমান্ত নাই?
কোনো সীমান্ত শেয়ার করে না দুইটা বিভাগ। একটা আমি বলে দিই, একটা হচ্ছে ঢাকা, কারণ ঢাকা সেন্টারের সাথে কেমনে কোনো সীমান্ত থাকবে? সীমান্ত কখন থাকবে? যখন হচ্ছে সাইডে থাকবে, তাই না? তাহলে দুইটা বিভাগ যার সাথে কোনো সীমান্ত নাই, এই দুইটা বিভাগ কোনটা? একটা ঢাকা, একটা তোমরা আমাকে বলো দেখি। একটা ক্লু দেই, সেটা হচ্ছে তারা মনে করে যে তারা বাংলাদেশের রাজধানী হওয়ার ডিজার্ভ করে। দেখি তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, চলে আসি। এখানে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো দিছে, দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে এই সংখ্যাটুকু জানলে হবে, এটা না পড়লেও চলবে। ওকে, আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমাদের এই যে ঢাকা এন্ড বরিশাল। গুড, এই যে এখানে লেখা আছে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই। আচ্ছা, এখন চলে আসি মিয়ানমারের সাথে তিনটা সীমান্ত কাদের? এই যে রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজারে। এই কক্সবাজারের সাথে সীমান্ত আছে বলে ওই যে রোহিঙ্গারা হচ্ছে চলে আসছিল, ঠিক আছে? আচ্ছা, তো এখন চলে আসি আমাদের জেলাগুলোর মধ্যে। দেখো, সর্ব উত্তরে, সর্ব দক্ষিণে, সর্ব পশ্চিমে এই সব কিছু আছে। এখন দেখো, এগুলা আমি সবসময় বলি চেষ্টা করবা সবসময় ম্যাপ থেকে পড়ার। আমি সবসময় ম্যাপ থেকে পড়াই হচ্ছে সাজেস্ট করি, ঠিক আছে? ম্যাপ থেকে পড়লে জিনিস আরো ভালো মনে থাকে। যেরকম দেখো, এক মিনিট, ওকে, আমরা একটু ম্যাপে ফেরত যাই। হ্যাঁ, ম্যাপ থেকে দেখলে আমার জন্য একটু বেটার হবে। ম্যাপটা কোথায়? এখানে। ওকে, যদিও ম্যাপটা আমার কাছে এখানে অত বেশি তুমি হয়তো ক্লিয়ার বুঝবা না, বাট যদি একটু নিজের কাছে কোনো ম্যাপ থাকে সেটা দেখে বুঝলে দেখবা যে খুব ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে? নিজের কাছে কোনো ম্যাপ থাকলে সেটা একটু সাথে নিয়ে বসো, তাহলে পড়লে একটু সহজ লাগবে। ওকে, মুছে ফেলি পুরোটা। পুরোটা যাতে ক্লিন করা যায় না, তাই না? একটা দুই দেশের সাথে সীমান্ত চাই তো। গুড, রেড কালারেরই। আচ্ছা, এখন বলো আমাদের উত্তর দিক কোনটা? উত্তর দিক সবসময় এটা না, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই না? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে উত্তর দিক সব কোথায়? এদিকে, ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে, আমরা বলি না যে টেকনাফ থেকে তেতুলিয়া। তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া মেইনলি হচ্ছে আমাদের উপজেলা, বা জেলার মধ্যে টেকনাফ পড়ে, তোমার তেতুলিয়া পড়েছে পঞ্চগড়ের মধ্যে। তাহলে এই জায়গার মধ্যে আমার কি আছে সবচেয়ে উত্তরে? সবচেয়ে উত্তরে কি আছে? পঞ্চগড়, ঠিক আছে? আমরা সবসময় শুনছি না টেকনাফ থেকে তেতুলিয়া, তাহলে একদম সবচেয়ে উত্তর হচ্ছে আমার পঞ্চগড়। এই পঞ্চগড়ের উপজেলা হচ্ছে আমার তেতুলিয়া, ঠিক আছে? তাহলে সবচেয়ে উত্তরে কোনটা? সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর যদি বলি উপজেলা কোনটা? উপজেলা হচ্ছে তোমার তেতুলিয়া, ঠিক আছে? এখন আমাদের শুধু জেলার উপজেলা জানলে হয় না, আমাদের একটু জায়গাও জানতে হবে। ওইটা আমরা পরে দেখবো, এখন আমরা আপাতত জাস্ট ইয়াগুলো জেলার উপজেলা দেখেছি। এখন যেটা সর্বদক্ষিণে কারা? ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া। তাহলে আমাদের টেকনাফ কোথায়? টেকনাফ হবে একদম এই পাশে, ঠিক আছে? টেকনাফ হচ্ছে আমার কক্সবাজারের মধ্যে পড়ে। তাহলে জেলা হচ্ছে কক্সবাজার, উপজেলা কোনটা? উপজেলা হচ্ছে আমার টেকনাফ। তাহলে আমার পঞ্চগড়, তেতুলিয়া বুঝলাম, টেকনাফ, কক্সবাজার বুঝলাম, ঠিক আছে? বুঝছি? ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখেন, এখন চলে আসছে আমার পূর্বের দিকে। সর্বপূর্বে কি আমার? ধর এখানে হচ্ছে আমার কি আছে? বান্দরবন। তোমরা একদম ম্যাপ দেখে পড়লে আরো ভালো করে বুঝবা, ঠিক আছে? সর্বপূর্বে হচ্ছে আমার কি আছে? বান্দরবান। বান্দরবানের থানচি উপজেলা হচ্ছে আমার সর্বপূর্বে। সর্বপূর্বে কোনটা? তাহলে আমার বান্দরবানের থানচি উপজেলা। সর্বপশ্চিমে যদি বলি, সর্বপশ্চিম হচ্ছে আমার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঠিক আছে? সর্বপশ্চিমে কোনটা আমার? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। ওকে, তাহলে আমি একবার একটু তোমাকে ওখান থেকে দেখা আসি, তাহলে তোমার জন্য একটু বুঝতে ইজি হবে। তো মনে রাখতে পারো না, বলো যে আপু কোথায় কি পড়াচ্ছেন। এক মিনিট দাঁড়াও, কোথায় ছিল এটা? এই যে এখানে, এই যে, এই দেখো, সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে আমার পঞ্চগড়, উপজেলা কোনটা? তেতুলিয়া, ঠিক আছে? সর্বদক্ষিণে কক্সবাজার, টেকনাফ। সর্বপূর্বের দিকে, সবচেয়ে পূর্বের দিকে কোনটা? বান্দরবানের থানচি। আর যদি বলি সর্বপশ্চিমে কোনটা? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। হ্যাঁ, এখন আমাদের জন্য ইউনিয়নটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জায়গা কোনটা। ওকে, এখন দেখো তেতুলিয়ার মধ্যে মনে রাখবা যে দুটা সবচেয়ে উত্তরে, ওরা কি করবে? ওরা বাংলাকে তার জায়গার মধ্যে বেঁধে রাখবে, ঠিক আছে? বাংলাকে তার জায়গার মধ্যে বেঁধে রাখবে, ওকে মনে রাখবা। সর্ব উত্তরে সে বাংলাকে তার জায়গায় বেঁধে রাখতেছে। সর্ব উত্তরে আমার পঞ্চগড়, তেতুলিয়া। আর যেহেতু বাংলাকে তার জায়গায় বেঁধে রাখে, তাহলে বাংলা বান্ধা এবং জায়গির চাঁদ, ঠিক আছে? বাংলা বান্ধা এবং জায়গির চাঁদ। এরপর দেখো সর্বদক্ষিণে আমরা কি? কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন। নাম তো আমরা সবাই শুনছি। তাদের সবচেয়ে ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, আর স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। মাঝে মাঝে না ইউনিয়ন থেকে প্রশ্ন আসে না, ডিরেক্ট তোমাকে বলবে ধরো দক্ষিণের স্থান কোনটা।
তখন দেখবে অ্যান্সারের মধ্যে সেরা দ্বীপটা সেন্ট মার্টিন আছে, তখন সেন্ট মার্টিন দাগায় দিয়ে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যদি ইনকেস সেরা দ্বীপ না থাকে। ওকে, এই আমি কি পূর্ব পশ্চিম ভুল বলে ফেলছি? পূর্ব পশ্চিম ভুল বলে ফেলছি? আচ্ছা আমি পূর্ব পশ্চিম ভুল বলছি, কোনটা পূর্ব বলছি কোনটা পশ্চিম বলছি এখন তো নিজেরই মনে পড়তেছে না। ওয়েব অ্যাপে লাইভ কেটে গেছে, আচ্ছা আমি দেখছি, দাঁড়া একটা মিনিট। ওয়েব অ্যাপে লাইভ কেটে গেছে, ওয়েবে নাকি লাইভ কেটে গেছে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তোমরা ধরতে পারছো, এটা তো অনেক বড় একটা ব্যাপার। কোনটাকে ইস্ট বলছিলাম, নিজেরই বিয়ে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা ধরতে পারছো তো, সমস্যা নাই। ওকে, এখন চলে আসো সর্বপূর্বে কি বান্দরবান থানচি, তার মধ্যে ইউনোর যে তিনটা মেইনলি আখাই টপটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দেখো সর্বপশ্চিমের ক্ষেত্রে স্থানও তোমার মনাক্সা, ইউনিয়ন তোমার কি মনাক্সা, তাহলে এটা আশা করি মনে থাকবে, মনে থাকবে না? আচ্ছা ম্যাপে ভুল বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলছে, এই ওয়েব অ্যাপে তো ক্লাস চলছে, ওয়েব অ্যাপে তো ক্লাস চলছে, কিরে ওয়েব অ্যাপে তো ক্লাস চলছে। আচ্ছা বাংলাদেশের জেলা এটা এখন আর খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে একটা জিনিস মনে রাখতে পারো এখন, যে রিসেন্টলি বগুড়াকে 12তম সিটি কর্পোরেশন করছে, এটাই মনে রাখতে পারো, এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা বাংলাদেশের জেলা টেলা এগুলো এখন খুব একটা বেশি লাগবে না আমাদের, এখানে বাংলাদেশের জেলা একটাও খুব একটা, এই যে এখন দেখো মাঝে মাঝে এরকম বৃহত্তম জেলা ক্ষুদ্রতম জেলা থেকে প্রশ্ন আসে, খুবই রেয়ার কেস, এসব আলতু ফালতু প্রশ্ন আসেই না একেবারে, তোমার যদি মন চায় তুমি একবার রিডিং দিতে পারো, এটা আমার পড়ানোর মতো কিছু না, ঠিক আছে। ইউনিয়ন ওই যে যেটা বললাম, যেগুলো বললাম সেন্ট মার্টিনটা দেখতে পারো, দুটো তো লাস্ট দুটোর মনাক্সা, তিন দুটো অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওকে, আচ্ছা ছিটমহল, চলে আসে আমার ছিটমহলে। আজকে কিন্তু মেইন ইম্পর্টেন্ট পড়া হচ্ছে নদ নদীর ক্ষেত্রে, আমি একটু পরে নদ নদী দেখাবো। আচ্ছা ছিটমহল, ছিটমহল কি? ছিটমহল ওয়ার্ডটা হচ্ছে ছিটমহল বলতে এমন যে ধরো আমার আমার ধরো আমার কেনা বাড়ি এখানে, এখন আমার কেনা জায়গার মধ্যে অন্য কারো কিছু একটা রয়ে গেছে, ধরো আমি পুরা বক্সিবাজার কিনে ফেলছি, এখন ওই বক্সিবাজারের মধ্যে অল্প একটা জায়গা অন্য কারো রয়ে গেছে, তখন আমি সেটাকে বলবো যে ছিটমহল। তো ধরো যখন বাংলাদেশ, ধরো বাংলাদেশ বা পাকিস্তান তো একসাথে ছিল, এবং যখন ইন্ডিয়া ভাগ হয় তখন কি তোমার রেড ক্লিফ লাইন, তাই না, রেড ক্লিফ লাইনের অনুযায়ী ভাগ করা হয়েছে। এখন ধরো দুইটা দেশকে যখন ভাগ করি তখন আমি চাইলেই একটা লাইন দিয়ে না ভাগ করতে পারি না, কিছু কিছু জায়গায় দেশে থেকে যায়। তো যখন রেড ক্লিফ লাইন অনুযায়ী ভাগ হয়, পরবর্তী আবার পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে ভাগ হয়ে যায়, তখন দেখা যায় কি যে বাংলাদেশের কিছু এরিয়া ইন্ডিয়ার মধ্যে রয়ে গেছে, ইন্ডিয়ার কিছু এরিয়া বাংলাদেশের মধ্যে রয়ে গেছে। এখন এগুলা নিয়ে তো ঝামেলা, কেউ ধরো তুমি কি তোমার জমি কাউকে দিয়ে দিবা, তুমিও দিবা না, স্বাভাবিকভাবে ও তোমার জমি কাউকে দিয়ে দিবে না। তো এগুলো নিয়ে অনেক বাগ বিতণ্ডা, অনেক ঝামেলা টামেলার পর ফাইনালি তারা ডিসাইড করে যে ঠিক আছে এগুলো নিয়ে আসলে ঝগড়াঝাটি করে কখনো শেষ হবে না, এবং শেষ পর্যন্ত ওরা কি করে, ওরা হচ্ছে ছিটমহল বিনিময় করে দেয়। আর আমরা জেনে খুশি হবো যে ছিটমহল বিনিময়ে আলটিমেটলি বেশি লাভ হচ্ছে বাংলাদেশের, কারণ হচ্ছে বাংলাদেশে তোমার হচ্ছে দেখো বাংলাদেশের মাত্র 51টা ছিটমহল ছিল ইন্ডিয়ার মধ্যে, আর ইন্ডিয়ার 111টা ছিটমহল ছিল বাংলাদেশে। তো যখন এই ছিটমহল আদান প্রদান হিসেবে দেখো বাংলাদেশ মাত্র 51টা দিচ্ছে, পরিণামে সে 111টা পাইছে, কারণ এগুলোর কোনো সমাধান নাই। তুমি বলো তুমি কি করতা, এর মধ্যে যে ওই ইন্ডিয়ার কিছু পার্ট আমার মধ্যে রয়ে গেছে, এখন কি তুমি কি বলতে চাও নরেন্দ্র মোদী হচ্ছে ওইটুকুগুলোকে কন্ট্রোল করবে, আর আমাদের বর্তমান গভর্নমেন্ট হচ্ছে ইন্ডিয়া গুলো গভর্নমেন্ট মানে কন্ট্রোল করবে, এটা তো পসিবল না। এই জন্য পরে তারা হচ্ছে মিউচুয়ালিজমে চলে আসে যে ঠিক আছে তুমি তোমারটা রাখো আমি আমারটা রাখি, তো আলটিমেটলি বাংলাদেশের লাভ হয়েছে। যাই হোক, এখন দেখো বাংলাদেশের ছিটমহল গুলো কোথায় কোথায় আছে এগুলো দিলাম, আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে আমাদের লালমনিরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি ছিটমহল আছে, ঠিক আছে। তো দেখো আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখবো, ছিটমহল বিনিময় 2015 সালের 31 জুলাই মধ্যরাতের পরে হয়, এই জন্য মাঝে মাঝে বলা হয় যে 2015 সালে 1 আগস্ট হচ্ছে তোমার ছিটমহল বিনিময়, একই কথা, 31 জুলাই বা 1 আগস্ট যে কোনো একটা অপশনের মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই ছিটমহলের মধ্যে, দেখো এই যে ছিটমহলের মধ্যে কি আছে, আমার দহগ্রাম আঙ্গরপোতা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো কোথায় আমার লালমনিরহাটের মধ্যে। ওকে, বেরুবাড়িটা ইম্পর্টেন্ট, বেরুবাড়ি কোথায় তোমার পঞ্চগড়ের মধ্যে, ফেনীটা দেখবা যে একটা বিলোনিয়া। ওকে, লাইভ কেটে যায়, আমার এখানে তো লাইভ চলতেছে রে, কার লাইভ কাটতেছে? আমার এখানে এখনো লাইভ চলতেছে, আমি দেখতে পাচ্ছি যে 120 জন ক্লাস করছে ওয়েবসাইটে। আচ্ছা চলে আসি আমরা দহগ্রাম আঙ্গরপোথা ও তিন বিঘা করিডোর, ঠিক আছে।
আচ্ছা, তো দেখো এই দহগ্রাম আঙ্গুরপোতা নিয়ে কেন আমি বললাম এটা ইম্পর্টেন্ট, কারণ এই দহগ্রাম আঙ্গুরপোতা নিয়ে একটু ঝামেলা ছিল। এটা বাংলাদেশের লালমনিরহাট জেলার মধ্যে আমরা একটু আগে দেখে আসছি। এখন এখানে তোমার হচ্ছে ধরো দহগ্রাম আঙ্গুরপোতা আগে হচ্ছে ইন্ডিয়ার কাছে ছিল, ঠিক আছে। এখন ইন্ডিয়া করছে কি, বাংলাদেশের সাথে এটা যোগাযোগের জন্য একটা করিডোর তৈরি করে, যেটা মেজারমেন্টটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, তার নাম ছিল তোমার 3 বিঘা করিডোর। এখন ইন্ডিয়া করতে কি, ইন্ডিয়ার যখন মন চাইতো ওরা তো তখন এটা খুলে দিত। হ্যাঁ, এখন ধরো যারা ওখানে ধরো বাণিজ্য করে বা ওদের কোনো ব্যবসা আছে বা ধরো ফ্যামিলি থাকে, ওদের এটা ব্যাপারটা খুব ঝামেলা হয়ে যায়। ওদের মন চাইলে ওরা খুললো, না হলে ওরা খুললো না, বন্ধ করে রাখলো। পরবর্তী ডিসাইড করা হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 12 ঘন্টার জন্য খুলবো, বাট স্টিল ওই সেম সেম সময় থেকে দিলো। ধরো হচ্ছে কারো লেবার পেন উঠলো 12টার পরে, তখন কি করবে, তখন তাকে কিভাবে ম্যানেজ করবে। তো এই সবকিছু নিয়ে অনেক ঝামেলার পরে ফাইনালি দেখো এই যে 6 সেপ্টেম্বর, এই যে দেখো 1992 সালে 6 সেপ্টেম্বর 24 ঘন্টা যাতায়াতের জন্য ইজারার মাধ্যমে 3 বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়। দেখো কি বলছে এখানে, ইজারার মাধ্যমে, মানে তুমি যতবার ওখান দিয়ে পাস করবা, যত কিছু করবা, বাণিজ্য করবা, মালামাল যা কিছু নিবা, ততবার তোমাকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এর মাধ্যমে তারা হচ্ছে চুক্তিতে আসে, ঠিক আছে আমরা 24 ঘন্টার জন্য এই করিডোর খুলে দিচ্ছি, তুমি যে কোনো সময় মুভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি যেহেতু এটা শেখ মুজিবুর রহমান সাইন করেছে, তো তুমি বুঝতে পারছো এগুলো এখন খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এগুলো তুমি সালটা দেখে চলে যাবা, অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। কত সালে, 1972 সালে, জাস্ট সালটা দেখে চলে যাবা। এখন চলে আসো এই যে বাংলাদেশ ভারত স্থলসীমা চুক্তি, সেম জিনিস, ওই যে 2015 সালের 31 জুলাই বা 1 আগস্ট, এইটুকু মনে রাখবা, বাকি কিছু এখান থেকে দেখার দরকার নেই। চলে আসে আমরা পানি বন্টন চুক্তি। পানি বন্টন চুক্তির ক্ষেত্রে 1996 সালে 12 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে 30 বছর মেয়াদী একটা গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এটা আদৌ কতটুকু মান হয়েছে আমরাই দেখতেছি। যখনই গঙ্গার পানি বেড়ে যায় বা কোনো নদীর পানি বেড়ে যায়, তখনই ওরা বাঁধ খুলে দেয়, বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে দেয় আর কি, ঠিক আছে। যাক, ইন্ডিয়ার অটোক্রেসি নিয়ে আর কি বলবো। ফেসবুকে আটকে যাচ্ছে তোমাদের? আচ্ছা, সবার আটকে যাচ্ছে কি? এই সবার আটকে যাচ্ছে আমার এখানে, আমি নিজে হচ্ছে ফোন রাখছিলাম, তো আমার এখানে আটকাচ্ছে না। হ্যাঁ, তোমাদের যাদের আটকাচ্ছে তার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু দেখে নিও। আচ্ছা দেখো, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, আমাদের সবসময় পার্বত্য চট্টগ্রাম আমাদের সাথে একটু শান্তি চুক্তি বজায় রাখতে হয়, কারণ এটার সাথে ভালোই ক্লাস টাস লাগে। তো দেখো আমাদের এখান থেকে তারিখটা লাগবে, কবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, 2 ডিসেম্বর 1997 সালে। জাস্ট তারিখটা এখান থেকে দেখবো, ঠিক আছে। দেখতে পারো আর কি কার পক্ষ থেকে কে সাইন করে, বাট অত বেশি ইম্পর্টেন্ট না। দেখতে পারো যে উপজাতির প্রতিনিধি হিসেবে এই যে সন্তু লার্মা, তিনি হচ্ছে সাইন করে। জাস্ট তারিখটা দেখবো আমরা এখান থেকে। আচ্ছা, বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট আমাদের। ধরো সবসময় মেডিকেল ভর্তি পরীক্ষা এমন প্রশ্ন যেগুলো কারেন্ট ইস্যুর মধ্যে থাকে, তো 2020 সালে এটা কারেন্ট ইস্যু ছিল। এখন 2026 চলে আসে, এখন রোহিঙ্গা ইস্যু না, আমরা তো মাথাও ঘামাচ্ছি না। রোহিঙ্গাদেরকে 2020 সালে আমরা হচ্ছে ওই যে নোয়াখালী ভাষাঞ্চলে শিফট করে ফেলছি। সো এখন এটা কোনো কারেন্ট ইস্যু না, এগুলো তোমরা জাস্ট রিডিং পড়ে চলে যাবা, জাস্ট রিডিং, ঠিক আছে। এই যে রোহিঙ্গার অনুপ্রবেশ, এগুলো এখন রিডিং পড়ার জিনিস। রাজধানী ঢাকা, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। জাতীয় বিষয় বলি, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক থাকলে আলহামদুলিল্লাহ, ক্লাস করো তাহলে। আচ্ছা, জাতীয় বিষয়াবলীর মধ্যে এগুলো তোমরা আমার থেকে ভালো জানো। জাতীয় বিষয়াবলীর মধ্যে কি, যে আমাদের জাতীয় প্রতীক কোনটা, এই যে আমরা জাতীয় প্রতীকের ছবি দেখতে পাচ্ছি, এখানটা শাপলা ফুল, নিচে পানি, দুই পাশে ধানের শীষ, যেহেতু এখন ধানের শীষ আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাঝখানে এই দেখো এখানে 4টা তারকা আছে। তোমার প্রশ্ন আসতে পারে এইভাবে যে আমাদের জাতীয় প্রতীকের মধ্যে কয়টা তারকা আছে, ঠিক আছে, বা কয়টা ধানের শীষ আছে, এরকম ধরনের প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, জাতীয় প্রতীকের নকশার দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে, পটুয়া কামরুল হাসানকে। ওকে, পটুয়া কামরুল হাসান, শিল্পী মোহাম্মদ ইদ্রিস আর কয়েকজনকে মিলে এটা জাতীয় প্রতীক বানায়। জাতীয় পতাকার রেশিও তো আমরা জানি, সবাই জানেন জাতীয় পতাকার রেশিও 10:6, ঠিক আছে। ওকে, তারপরে জাতীয় পতাকা কোন কে, আচ্ছা তোমরা আমাকে বলো, আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতীয় পতাকার মধ্যে মানচিত্রের ডিজাইন ছিল, এই মানচিত্র সম্বলিত পতাকাটা কে ডিজাইন করে? আর বর্তমানে আমরা কোনো মানচিত্র সহ পতাকা দেখি না, এটাই বা কে ডিজাইন করে তোমরা বলো। এখানে আছে স্লাইডের মধ্যে, যদিও দেখি কে বলতে পারে কিনা। আচ্ছা, তোমাদের জন্য ওয়েট করলে আমার লেট হয়ে যাবে। তো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা পড়েছি যে 3রা মার্চ আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই পতাকার মধ্যে আমাদের একটা মানচিত্রের ডিজাইন ছিল। এই মানচিত্রের ডিজাইন সম্বলিত পতাকার নকশা করে হচ্ছে শিব নারায়ণ দাস। তারপরে চিন্তা করা হলো যে মানচিত্রটাকে সরিয়ে ফেলা হবে, সরিয়ে জাস্ট একটা প্লেন পতাকা থাকবে। এই ডিজাইন করা হচ্ছে কামরুল হাসান, ঠিক আছে। এখানে স্লাইডের মধ্যে আছে যে শিব নারায়ণ দাস, বর্তমানটা হচ্ছে কামরুল হাসান। এই যে কই গেল কামরুল হাসান, ঠিক আছে। আচ্ছা, জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি,
জাতীয় সঙ্গীত অনেক বড়, আমরা সবাই অ্যাসেম্বলিতে গিয়ে গিয়ে সবার মুখস্থ হয়ে গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু কোনো বড় অনুষ্ঠানের মধ্যে আমরা জাতীয় সঙ্গীতে 4টা লাইন বাজাই। এই যে জাতীয় সঙ্গীত পুরোটা দিচ্ছে এখানে, তোমার মন চাইলে রিডিং পড়বা। আচ্ছা, আমাদের রণসঙ্গীত আমরা জানি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তলা ধরণী তল। আচ্ছা, তো এটা কে লিখছে? এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম লিখছে, আমাদের জাতীয় কবি। ক্রীড়া সঙ্গীত, ক্রীড়া সঙ্গীতের ক্ষেত্রে জাস্ট দেখবা গীতিকারকে সেলিনা রহমান, সুরকাটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে জাতীয় ফুল কোনটা, জাতীয় ফল কোনটা, কেন এটা তোমাকে বৈজ্ঞানিক নাম দিচ্ছে? মানে মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 সাল বা 14-15 সালের দিকে এ ধরনের প্রশ্ন আসতো যে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি। তো যেহেতু এগুলো আসতো সেহেতু আমরা একবার করে দিয়েছি, তোমরা এগুলো সবাই আমার থেকে ভালো জানো, ঠিক আছে। এগুলোটা একবার করে রিডিং করে ফেলবা, ঠিক আছে। ওই যে দেখো সব একসাথে দেওয়া আছে। সো ক্লাস শেষ হয় নাই, আমাদের মেইন টপিক এখনো বাকি আছে, একটু ওয়েট করো, ওয়েট। এখানে আজকে অনেকে অনেক অ্যাক্টিভ আছে। আপু একটা জি কেন, মানে বুঝি নাই, একটা জি মানে কি বুঝাচ্ছ? বুঝি নাই আমি। আচ্ছা, তো এখন আমাদের আবহাওয়া জলবায়ু এখানে অনেক হ্যান অনেক কিছু দেওয়া আছে, আমরা এত কিছু পড়বো না, আমরা এখান থেকে খুব সুপারফিশিয়াল কিছু ইনফরমেশন পড়বো। প্রথমে চলে আসি, আমাদের আবহাওয়াটা কেমন, আমাদের আবহাওয়াটা কিসের জন্য এমন হয়, ঠিক আছে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত হচ্ছে আমাদের আবহাওয়াটা। তো আমাদের এখানে একটা বার্ষিক গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কেমন থাকে, বর্ষাকালে কেমন থাকে, এগুলো জাস্ট একদম রিডিং দিবা, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমার জন্য লাগবে হচ্ছে, দেখো এখানে আমাদের আবহাওয়া কেন্দ্র কয়টা? 4টা। কোথায় কোথায় আছে? ঢাকার আগারগাঁওয়ে আছে, পতেঙ্গাতে আছে, তারপর হচ্ছে তোমার এই যে পটুয়াখালী খেপুপাড়ার মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসে আমাদের উষ্ণতম মাস কোনটা? আমাদের বৈশাখ মাস শুরু হয় কবে? এপ্রিল মাসে। আমরা দেখতেছি এপ্রিলে কি পরিমাণ গরম পড়ছে, যদিও এখন একটু ঠান্ডা আবহাওয়া চলতেছে কয়েকদিন ধরে বৃষ্টির দরুন, কিন্তু এমনি তো নর্মালি আমাদের এপ্রিল মাসের মধ্যে সবচেয়ে বেশি গরম থাকে, ঠিক আছে। উষ্ণতম জেলা কোনটা? রাজশাহী। আমি তোমাদেরকে আমাদের ন্যাশনাল চ্যাম্পের এক্সপিরিয়েন্স বলি। তো আমাদের ন্যাশনাল চ্যাম্পটা গতবার হচ্ছে পুরোটা রোজার মধ্যে ছিল, তখন গরমকাল ছিল। তো আমরা মোটামুটি সব জায়গার মধ্যে গিয়েছিলাম। তো সব জায়গায় যাওয়ার পর আমরা মাঠে স্টুডেন্টের সাথে ছবি টবি তোলা বা ওদের সাথে কথা বলা করলাম। একমাত্র রাজশাহী এমন একটা জায়গা যেখানে আমরা মাঠে দাঁড়াইতেই পারছিলাম না, মানে ওখানে না ছাউনি দেওয়া ছিল, শেড দেওয়া ছিল, তারপরেও মানে এত বেশি গরম, এত বেশি ভ্যাপসা গরম, মনে হচ্ছে চামড়া মানে স্কিন লিটারালি জ্বলে যাচ্ছে। বাট রাজশাহী ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি, মানে বলা যাবে না ওটা আসলে খুবই সুন্দর, কিন্তু এত গরম। আবার বিকালের দিকে আবার নর্মাল দিকে চলে আসে। তা আমরা আসলে ওখানে স্টুডেন্টের সাথে বেশি একটা কথাও বলতে পারিনি এত গরমের কারণে। বাট সেই কম্পারিজনে অন্যান্য জেলাগুলো একটু ইয়া ছিল আর কি। যাই হোক, তো দেখো সুন্দর জেলা হচ্ছে আমার রাজশাহী, আর সুন্দর স্থান বলবো আমরা নাটোরের কোনটা? লালপুর, ঠিক আছে। তাহলে নাটোর লালপুর তো সবচেয়ে গরম জায়গা। আর শীতলতম মাস কোনটা? আমরা জানি জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, এটা হচ্ছে আমাদের শীতলতম মাস। শীতলতম জেলা আমরা জানি সিলেট, সিলেটের মধ্যে অনেক পানি ঝর্ণা অনেক কিছু আছে, সিলেট সবচেয়ে বেশি ঠান্ডা, এবং সবচেয়ে ঠান্ডা হচ্ছে আমাদের লালখান শ্রীমঙ্গল। তাহলে দেখো আমার সবচেয়ে বেশি গরম জায়গাটার নামও লাল দিয়ে শুরু, সবচেয়ে বেশি ঠান্ডা জায়গাটার নামও কি? লাল দিয়ে শুরু। এগুলো একটু রিডিং দিবা। আচ্ছা, জানতেই হবে এগুলো রিডিং, সব রিডিং, এগুলো তুমি নিজে পড়লেও বুঝবা কি লিখছে। আচ্ছা, চলে আসি, দেখো আমাদের নদ নদীর একটা বিরাট ছক। এটা আমার খুব পছন্দের একটা টপিক। কেন পছন্দের টপিক? কারণ আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষাটা পড়তে গেছিলাম, আমার মাথা পুরা শেষ, কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, কেমনে কি হয়েছে কিচ্ছু বুঝতাম না। দেন আই ড্রিউ আ ডায়াগ্রাম, এন্ড ওই ডায়াগ্রাম আঁকার পর থেকে এটা আমার সবচেয়ে ফেভারিট টপিক হয়ে গেছে, এন্ড আমি ক্লাসে এটা খুব মজা নিয়ে পড়ে। তো আজকে তোমাদেরকে আমি সেটাই একে একে পড়াবো। আমার সাথে যারা আছেন তারা এই মুহূর্তেই দয়া করে কষ্ট করে একটু খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে। আমার সাথে যারা আছেন তারা এখনই খাতা কলম নিয়ে বসবেন। আমি এটার কোনো আচ্ছা আজকে দরকার হলে পিডিএফ দিয়ে দেবো, বাট আমি চাই তোমরা এটা আমার সাথে বসে বসে নোট করো। আমি যত ক্লাস এটা পড়াইছি আমি সবাইকে বসি, এটা আমার সাথে বসে বসে একটু নোট করবেন, তাহলে পড়া এখানেই হয়ে যাবে। বাট যদি মনে হয় যে না পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, তাহলে ইটস টোটালি আপ টু ইউ, আমি তোমাকে ফোর্স করবো না। বাট যদি আসলে ভালো করতে চাও তাহলে আমার সাথে নিয়ে বসো, ওকে। আচ্ছা, এখন আমি একটা অ্যাব্রো থ্যাব্রো মানচিত্র আঁকবো। নো ওয়ান উইল জাজ মি, কারণ এখানে আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি এত বড় একটা বোর্ডের মধ্যে, সো একটু এদিক সেদিক হতেই পারে, ওকে। আচ্ছা, তো ধরো না, বেশি বাজে হয়ে গেলে তোমরা আবার জাজ করা শুরু করো, বেশি জাজ করলে তো সমস্যা। আচ্ছা, বোঝা যাওয়ার মতন হইলেই আমি খুবই খুশি, আমার এত পারফেক্ট লাগবে না। মন চাইতেছে আগের মানচিত্রের মধ্যে ব্যাগ যে এঁকে আসি। আচ্ছা, তোমরা বুঝলেই হয়েছে, আই এম হ্যাপি হোয়াট আই হ্যাভ ড্রন।
এইটুকু আসছে তো আমার সাথে? আজকে কিন্তু পড়া এখানে অনেকটুকু চলে আসতেছে, সেটাকে একটু ভালো করে রাখো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি জাস্ট মানচিত্র আঁকছি আর কিছুই আঁকি নাই, তাও খুবই বিদঘুট একটা মানচিত্র হয়েছে। আচ্ছা, অ্যাজ ইফ আই কেয়ার। ওকে, আচ্ছা এখন দেখো, আমি এখন একটু পাহাড় টাহাড় আঁকবো। বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে তো অনেক পাহাড় টাহাড় আছে, তাই না? আমি তো জানি। তো ধরো এটা হচ্ছে আমার, এখানে একটা পাহাড় আছে সাপোজ। পাহাড়টা এখন বাবা আঁকতে পারবো না, ধরে নাও এটা হচ্ছে আমার তিব্বতের কৈলাস শৃঙ্গ। লিখা না বোঝা গেলে বইলো, ঠিক আছে? তিব্বতের কৈলাস, কৈলাস মানে আবার কৈলাম হয়ে গেছে। ওয়েট জাস্ট আ সেকেন্ড। আবার মানুষ, আমি বলে দিচ্ছি আমি কি লিখছি, না হলে আমার হ্যান্ডরাইটিং মাঝে মাঝে আমি নিজেও বুঝি না। আচ্ছা, এখানে আমি লিখছি হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এখানে একটা পাহাড় আঁকছি আমি। নো ওয়ান উইল জাজ। কি আটকে গেছে আমার এখানে লাইভ চলো, তোমাদের এখানে আটকে গেছে কেন আমি তো বুঝতেছি না আসলে। কি বৃষ্টির জন্য? ঠিক আছে বুঝছি, এটা বুঝছি, এটা বুঝছি। আমি এখানে অনেকগুলো কালার ইউজ করবো, তুমি যদি কালার ইউজ করে রাখতে পারো হচ্ছে বেস্ট হবে। আজকে ক্লাসে রিভিউ যেই দিবা এটা এনশিওর করবা যে তোমার রিভিউর মধ্যে এটা ছবিটা থাকবে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আমি অনার্ড যে তোমার কাছে মনে হচ্ছে তোমারটা থেকে আমারটা বেটার হয়েছে, আমি খুবই খুশি হয়েছি এটা শুনে। শাহরিয়ার বায়েজিদ, তুমি যদি আর একবার এই লাইনটা বাম্প করো বা এই কমেন্টটা আবার করো, আই উইল মেক শিওর মাই মডারেটর ব্লক ইউ, ঠিক আছে? সো স্টপ ইট। ওকে, দেখো তো আমার তিব্বতে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। সে নদীটা কোনটা? সে নদীটা হচ্ছে আমার ব্রহ্মপুত্র, ঠিক আছে? সে নদীটা কোনটা? আমার ব্রহ্মপুত্র। ওকে, এই ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে কোন জায়গা দিয়ে ঢুকছে? বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে ঢুকছে, ঠিক আছে? আমি জাস্ট কুড়ি লিখে রাখলাম, পুরোটা লিখলে এখানে জায়গা হবে না। তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে একটা নদীর উৎপত্তি, সেই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র নদী। সেই ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে কোন জায়গা দিয়ে ঢুকছে? কুড়িগ্রাম জায়গা দিয়ে ঢুকছে, ঠিক আছে? কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। ওকে, এখন বাংলাদেশে প্রবেশ করা আছে, ওকে আমরা কিছু দূর নামাইলাম, ও কিছু দূর নামলো। ওকে, এটুকু পর্যন্ত বুঝছি। এখন আমরা আরেকটা কালার ইউজ করব। আচ্ছা, এখন দেখো আমরা একটা পাহাড় আঁকবো। অন্য একটা পাহাড় আঁকলাম। ওকে, এটা হচ্ছে আমার সিকিম, এটা হচ্ছে আমার সিকিম, সিকিমের পাহাড়। এটা হচ্ছে কি? আমার সিকিমের পাহাড়। এখন এই সিকিমের পাহাড় থেকে আরেকটা নদীর উৎপত্তি ঘটলো। সে নদীটার নাম হচ্ছে তিস্তা। সে নদীটার নাম কি? তিস্তা। ঠিক আছে, সে নদীটার নাম কি? তিস্তা। তাহলে সিকিমের পাহাড় থেকে তিস্তা নদীর উৎপত্তি ঘটলো, ঘটে ও কোন জায়গা দিয়ে ঢুকছে? লালমনিরহাট। লাল লিখে রাখলাম। ওকে, তাহলে সিকিমের পাহাড় থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়ে সে লালমনিরহাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এটু কি বুঝছি? এটা বুঝছি। ওকে, ওকে, তাহলে দেখো আমার এই দুটা নদীকে আমি ঢুকাইলাম। এখন এই দুইটা নদী, দেখো তিস্তা নদী সে যেতে যেতে দেখো এই জায়গাটার মধ্যে সে কার সাথে মিলিত হলো? ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হলো। তাহলে আমার তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদ ঢুকলো। ঢুকলো কোন জায়গা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। ওই পাশ থেকে সিকিমের পাহাড় থেকে আমার তিস্তা নদীর উৎপত্তি হয়ে সে লালমনিরহাট জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করলো। ওকে, এবার এই তিস্তা নদী আর এই ব্রহ্মপুত্র নদ দুইটা
একটা জায়গায় মিলিত হলো, সেটা কোথায়? সেটা আমার কুড়িগ্রামে একটা জায়গার মধ্যে এই দুটা নদী একসাথে মিলিত হলো। এখন তুমি বলতে পারো যে আপু দুটা নদী মিলিত হওয়ার পর ওদের কি নাম চেঞ্জ হয়ে যায়? না, ওরা যেই নদীটা সবচেয়ে বেশি বড় সেই নদীর নাম নিয়ে সামনে আগাতে থাকে। তাহলে এখানে তিস্তা এবং ব্রহ্মপুত্রের মধ্যে ব্রহ্মপুত্র নদীটার মানে নদটার সেটার মানে পানি বেশি বা সেটা আকারে বড়, এই জন্য ওরা সামনে প্রোগ্রেস করবে হচ্ছে কি নামে? ওরা সামনে কিন্তু ব্রহ্মপুত্র নাম নিয়ে আগাতে থাকবে। ঠিক আছে, সামনে কিন্তু ওরা ব্রহ্মপুত্র নাম নিয়ে আগালো। ব্রহ্ম লিখে রাখলাম আমি এখানে। ওকে, এখন ব্রহ্মপুত্র নাম দিয়ে আগাতে আগাতে এই জায়গাটার মধ্যে হুট করে আমাদের একটা ভূমিকম্প হলো 1900 সালে থেকে। এখন ভূমিকম্পের ফলে কি হলো? এখন যখন ভূমিকম্প হলো তখন আমার এই যে নিচের ভূমিগুলো কাঁপলো না, তখন কি হলো? এই নদীটা তার মানে ধরো নদীটা চলতেছে হুট করে একটা ধাক্কা লাগলো। ধাক্কা লাগার ফলে ওর কিছু জলরাশি এই পাশ দিয়ে চলে গেল, আবার ওর মেইন স্ট্রিম এদিকে যাওয়া শুরু করলো। তাহলে দেখো এই যে ওর গতিপথ কিন্তু পুরোটা চেঞ্জ করে নেই, জাস্ট ওর থেকে কিছু জলরাশি ধাক্কার কারণে, ভূমিকম্পনের কারণে সে আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো আলাদা হয়ে মেইন ব্রহ্মপুত্রটা সে কিন্তু এদিক দিয়ে চলা শুরু করছিল। আর যে আলাদা যেটা সেটা হচ্ছে যমুনা নামে। কোন নামে? যমুনা। সেটা হচ্ছে যমুনা নামে সামনের দিকে আগাতে থাকে, যমুনা। ওকে, এটা কি বুঝছি? এটা কোন জায়গার মধ্যে হয়? জামালপুর। একটা বাংলা একটা ইংলিশ হয়ে যাচ্ছে, দাঁড়াও বাংলায় লিখি। জামালপুর। তোমরা কি লেখা বুঝতে পারতেছো? না বুঝতে পারলে আমাকে বইলো। ও আটকে যাচ্ছে, কি করব? আচ্ছা আমরা একটু 2 মিনিট ওয়েট করে, আজান দিচ্ছে নাকি, একটু দাঁড়াও। আচ্ছা আমার এখানে ওকে ওকে ঠিক আছে, আমরা শুরু করে দিই। আচ্ছা সরোবর কি? সরোবর হচ্ছে যেখানে তোমার অনেকগুলো স্থির পানি থাকে, যেখানে আমরা অনেকগুলো পানি একসাথে জমা করে রাখি। তো নরমালি দেখা যায় কি যে সব পাহাড় টাহাড়ের মধ্যে বরফ গলা পানি অনেক জমে থাকে, এই জন্য আমরা সেগুলোকে এইভাবে সরোবর বলি। আচ্ছা তো দেখো তাহলে আমি এইটুকু পর্যন্ত বুঝাতে পারছি তোমাকে যে ব্রহ্মপুত্র এবং তিস্তা একত্রিত মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে চলা শুরু করছিল। এরপর একটা ভূমিকম্পের কারণে ওরা জামালপুরে গিয়ে আলাদা হয়ে ব্রহ্মপুত্রের মধ্যে এদিক দিয়ে চলতেছিল, কিন্তু আরেকটা নতুন জলরাশি সৃষ্টি, সেটার নাম হচ্ছে তোমার কি? যমুনা। এটুকু মধ্যে কি বুঝছি? যমুনা পর্যন্ত বুঝছি। ওকে, এখন আমাদের এখানে কাহিনীর মধ্যে আরেকজন এন্ট্রি নিবে, সেটা কোন কালার দিয়ে বুঝাই? কালারই তো শর্টেজ পড়ে যাচ্ছে। ওকে, দেখো সেটা হচ্ছে এই কালার দিয়ে বুঝাই। এখন দেখো এই পাশে হচ্ছে আমার হিমালয়, এ পাশে কি আমার? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, এ পাশে কি আমার? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। হ্যাঁ, এখন হিমালয় থেকে এখানে আমার কি আসা শুরু করেছে? এই দেখো এখান থেকে আমার গঙ্গা নদী, দেখো গাঙ্গোত্রী না, তাহলে এখানে আমার গঙ্গা নদী আসা শুরু করছে, গঙ্গা। এখন এই গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন এর নাম হয়ে গেছে। আচ্ছা আমি একটু আসি। আচ্ছা কি অবস্থা সবার? আপনার এখানে মাইক নেই তো আমি। আচ্ছা না মাইক লাগবে না, শোনা যাচ্ছে মনে আছে, আমাকে একটু দাও মাইকটা। ও সরি। আচ্ছা তো ক্লাস কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাইতে পারো। আর সাথে সাথে একটু বলে রাখি, দেখো জিকে ইংলিশ ব্যাচে সবসময় স্টুডেন্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যখন আমরা পড়াই তার থেকে স্টুডেন্ট অনেক কম থাকে, এবং সবসময় তোমরা এই কাজটা করো। এবার খুব কম্প্যাক্ট ব্যাচ দিছি, মানে অন্যবার আমরা কি করি 5 মাস 6 মাস ধরে পড়াই, লম্বা সময় ধরে। দেখা যায় তুমি ভুলাই যাও যে মানে সপ্তাহে একটা ক্লাস থাকে বা কখনো কখনো 2টা ক্লাস থাকে, তুমি ভুলাই যাও যে জিকে ইংলিশ ক্লাস আছে। তো এই জন্য আমরা চাইছি কি যে এইচএসসি 26 যখন আসবে, বুঝছো, মানে এইচএসসি 26 ব্যাচের যারা আছে তারা কষ্ট পাইও না। এইচএসসি 26 ব্যাচ যখন আসবে মানে এইচএসসি এর পরে প্রিপারেশন নিতে, তার আগে আমি চাইছি যে জিকে ইংলিশের খুব ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাক। এই জন্য খেয়াল করবা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেষ হওয়ার আগে তোমার জিকে ইংলিশ শেষ হয়ে যাবে। এবং আমার বড় একটা চাওয়া যে ভাইয়া প্লিজ এই 3টা মাস একটু আমাদের সাথে ধৈর্য ধরে থাকো। আমি জানি যে তোমার জিকে ইংলিশের সমস্যা আছে না, খালি ক্লাসগুলা করো, সবগুলা খালি এক্সামগুলো অ্যাটেন্ড করো। আমি কথা দিচ্ছি তোমার জিকে ইংলিশের সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। পুরো সমাধান হবে না, এই জন্য যে জিকে ইংলিশ নিজেরও পড়া লাগে, নিজে সময় দাও, নিজেও পড়ো। তুমি দেখবে যে জিকে ইংলিশের এই যে এখন 30টা মার্ক, বুঝতেছো যে 30 মার্ক, মানে এই 30 মার্ক অবহেলা করে কারো পক্ষে চান্স পাওয়া সম্ভব না। মানে এই 3টা মাস একটু ডাবল কষ্ট কর, সপ্তাহে 8টা ক্লাস, আমরা কষ্ট করতেছি তোরা কষ্ট কর। আমি কথা দিচ্ছি যে এই 3টা মাসে মানে মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও শেষের দিকে চলে আসবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3.5 মাসে শেষ হবে, আর জিকে ইংলিশ শেষ হবে 3 মাসে। মানে এই 3.5 মাস যে লাইগা থাকতে পারবি, কষ্ট করতে পারবি, এইচএসসির আগে
মানে যখন 26 ব্যাচ আসবে তার আগেই দেখবি যে তুই ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো একটা জায়গায় চলে গেছিস। মানে খালি এই কয়টা দিন ক্লাসগুলো একটু কষ্ট করে কর, কথাগুলো শুনিস, ঠিক আছে? আর মিমাপু, নিশাত আপু খুব লম্বা সময় ধরে যে ইংলিশ পড়াচ্ছে, খুবই এক্সপেরিয়েন্সড, জানে কি পড়াইতে হয়, কতটুকু পড়াইতে হয়, একটু ফলো কর। আর আমি কিন্তু জিকে তে আছি, জিকে আন্তর্জাতিকটা আমি নিব আর কি, 4টা ক্লাস নিব আমি, আমার সাথেও দেখা হবে। এই তো। ওকে, তাহলে তোমার ভাইয়ের কথা শুনেছো, এটা আমরা অলরেডি তোমাদেরকে বলেছি। আমি আজকে আমি ক্লাসের মাঝখানে একটু বলি, আমি আজকে 27 ব্যাচের সাথে কথা বলছিলাম, তো 26 ব্যাচের সাথেও কথা হয়েছে। তো আমি নিজে একটা ফার্স্ট টাইমার, কিন্তু আমি সবসময় চাই যে সেকেন্ড টাইমাররা সবচেয়ে বড় ল্যাকিংস থাকে হচ্ছে এই যে জিকে ইংলিশ পড়ে না। ফার্স্ট টাইমারদের প্রতি আমার কোনো গ্রাজেস নাই, কিন্তু আমি সবসময় বলি যে তুমি যে সেকেন্ড টাইমার, তোমার প্লাস পয়েন্ট কি, তুমি আমাকে বলতে পারবে যে আপু আমার এটা প্লাস পয়েন্ট। তো আমি মনে করি তোমার সেকেন্ড টাইমার হিসেবে প্লাস পয়েন্ট থাকা উচিত, আপু আমি জিকে ইংলিশ ভালো পারি, আপু আমি অনেক প্রশ্ন প্র্যাকটিস করেছি, আপু আমি বইয়ের আনাচে কানাচে পারি। এই 3টা পয়েন্ট বিশ্বাস করো 90% ফার্স্ট টাইমারে থাকে না। ওরা ফার্স্ট টাইম প্রিপারেশন নিয়েও এই 3টা পয়েন্টে এফিসিয়েন্সি অর্জন করতে পারে না। তুমি জানো এবার মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় 1700 সেকেন্ড টাইমার চান্স পেয়েছে, 1700। দ্যাটস আ হিউজ নাম্বার। জাস্ট ভাই বোনের নাম্বারটা এমন যে আপু 3 মার্ক কাটছে বলে ওদের 1700 চান্স পাইছে, নো। আমি 22 সালে পরীক্ষা দিয়েছি, 22-23 সেশনে পরীক্ষা দিয়েছি, আমাদের বাড়ি কিন্তু সেকেন্ড টাইমারতে 5 মার্কই কাটতো, ঠিক আছে? আমরা ফার্স্ট টাইম হিসেবে সময় কম পেয়েছি, স্টিল আমাদের বারে প্রায় 800 থেকে 900 সেকেন্ড টাইমার চান্স পাইছে, 5 মার্ক কেটো। সো সেকেন্ড টাইমার হিসেবে তুমি কেন চান্স পাবা, এটা তোমাকে নিজের ওই পয়েন্টটা বের করতে হবে যে আপু আমার মধ্যে এটা আছে বলে আমি চান্স পাবো। আমি তোমাকে 3টা পয়েন্ট বলছি, আমি নিজে এখন মেডিকেলে 4th ইয়ারে আছি, তো 3 বছর ধরে পড়াচ্ছি বা 3-3.5 বছর ধরে পড়াচ্ছি। 3.5 বছরের এক্সপিরিয়েন্স আমাকে বলে এই 3টা পয়েন্ট যে সেকেন্ড টাইমের মধ্যে আছে, সেই সেকেন্ড টাইমার চান্স পাইছে যদি আল্লাহর সাথে থাকে, সৃষ্টিকর্তার সাথে থাকে। সো এই 3টা পয়েন্ট তোমার মধ্যে আছে কিনা এটা তুমি আমাকে ইনশিওর করাবা। যাই হোক, আমরা ক্লাসের মধ্যে চলে যাই। না, এগুলো সব ফ্রি হবে না, আজকে জাস্ট ফার্স্ট ক্লাসটা। তো আমি যাচ্ছিলাম আমাদের সবসময় প্রত্যেকটা ব্যাচের প্রথম ক্লাসটা আমরা ফ্রি নেই, যাতে আমরা একটা আইডিয়া দিই যে দেখো আমাদের ক্লাস কেমন হয়। ইনশাআল্লাহ বাকি ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচের মধ্যেই হবে। যাই হোক, আমি আর ক্লাসের বাড়াবো না। দেখো যেটা বলছিলাম, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হলো। এবার গঙ্গা বাংলাদেশে তো প্রবেশ করবে, তো বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করলো? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো। কোন জেলা দিয়ে? চাঁপাইনবাব, ঠিক আছে? আর গঞ্জ লিখলাম, তোমরা বুঝছো। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করার পর এই গঙ্গা থাকে না, গঙ্গার নাম কি হয়ে যায়? গঙ্গার নাম হয়ে যায় তোমার পদ্মা, আমাদের সবার প্রিয় পদ্মা নদী, ঠিক আছে? আমাদের সবার প্রিয় পদ্মা নদী। এখন দেখেন আমাদেরকে মানচিত্র একটু ব্রড করে আঁকা উচিত ছিল। আচ্ছা, আমি এখান থেকে একটু যমুনাকে একটু এই পাশে সরাই নিই, তাহলে আমি সেই মিলাতে পারবো না, দিক থেকে অনেক হ্যাসেল হয়ে যাবে। আচ্ছা, ধরো আমার যমুনা এই পাশ দিয়ে নামতেছিল, এখন দেখেন আমার এই পাশ দিয়ে পদ্মা আসতেছিল, এই পাশ দিয়ে যমুনা। দেখুন পদ্মা এবং যমুনা একটা জায়গায় মিলিত হয়ে গেছে না? পদ্মা এবং যমুনা একটা জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আমার রাজবাড়ির গোয়ালন্দ। নাম কি? রাজবাড়ির গোয়ালন্দ। তাহলে ওপাশ থেকে আমার নামতেছিল, যমুনা নদী নামতেছিল, আর এই পাশ থেকে আমার পদ্মা আসতেছিল। পথির মধ্যে পদ্মা যমুনার সাথে মিলিত হয়ে গেছে কোন জায়গায়? রাজবাড়ির গোয়ালন্দের মধ্যে। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো পদ্মা বড় নাকি যমুনা বড়? অবভিয়াসলি পদ্মা বড়, সেই গঙ্গার মতো পানি নিয়ে সে ভিতরে ঢুকতেছে। আর যমুনা মাত্র পিচ্ছি, ব্রহ্মপুত্রের একটা পার্ট হচ্ছে যমুনা, ঠিক আছে? তাহলে দেখো এই পাশ থেকে তাহলে সে কি নাম নিয়ে সামনে যাবে? পদ্মা নাম নিয়ে সামনে যাবে। এইটুকি বুঝছি? এইটুকি বুঝছি? ওকে, এখন দেখেন আমরা একটু উল্টা কাহিনী পড়বো। সে উল্টা কাহিনীটা কোথায়? আমি এদিক থেকে হয়তো মানুষের একটু ব্রড করতে পারি, কারণ আমি এখানে একে শেষ করতে পারবো না। তোমরা চাইলে তোমরা ব্রড, আচ্ছা তোমাদের তো আবার ইয়াতে আছে, তোমরা ব্রড করতে পারবো না। আমি একটু ব্রড করে নিলে আমি শেষ করতে পারবো না, মানে একে করতে পারবো না। তার একটা মিনিট, আর একটু ব্রড করে নি, তাহলে আমার জন্য আঁকতে ইজি হবে। ওয়েট, ঠিক আছে, আমি একটু ব্রড করে নিলাম, তোমরা নিজেদের মতো এঁকে নাও। আচ্ছা, আমার আঁকার সুবিধার জন্য ব্রড করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, কোন কালার ইউজ করবো এখন? কোন কালার বাকি আছে? এই কালারটা বাকি আছে, খুবই বাজেটটা কালার। এনিওয়েজ, তো ধরো এখানে হচ্ছে আমার আসামের লুসাই পাহাড়। আমি সবকিছু সামারাইজ করে দিব, জাস্ট আমার সাথে একটু আঁকো। এটা হচ্ছে আমার আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়, ঠিক আছে? লুসাই পাহাড় লিখলাম, ওকে? এখন এখান থেকে একটা নদী আসলো, সেই নদীর নাম হচ্ছে বরাক নদী। কি নদী? বরাক নদী, ঠিক আছে? এই বরাক নদী বাংলাদেশে ঢুকলো সিলেট দিয়ে। কি দিয়ে? সিলেট দিয়ে, ঠিক আছে? তাহলে বরাক নদী বাংলাদেশে ঢুকলো কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে প্রবেশ করলো। সিলেট দিয়ে প্রবেশ করার পর সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কি ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে। একটা নাম হচ্ছে তোমার সুরমা,
একটা তোমার কুশিয়ারা, একটা কি কুশিয়ারা, ঠিক আছে, সুরমা এবং কুশিয়ারা। ওকে, এখন দেখেন এই সিলেটে ঢুকার সময় সে জায়গাটা কম ছিল, দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটু পরে গিয়ে এরা আবার মিলিত হয়ে গেছে। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে আমার আজমেরীগঞ্জে। কোথায়? আজমেরীগঞ্জে। মাঝে মাঝে প্রশ্ন আসে এরকম যে সুরমা এবং কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে? কিছুই না, একটাই নদী ছিল, বরাক নদী ছিল, এরা গিয়ে তোমার এই আজমেরীগঞ্জে গিয়ে আবার মিলিত হয়েছে, এরা একই ছিল, একই রকমই থাকতে চায়। ঠিক আছে, ওকে। তো এই যে আজমেরীগঞ্জে মিলিত হওয়ার পর এরা নাম ধারণ করে হচ্ছে আমাদের সবার সবচেয়ে বড় নদী মেঘনা। কি নাম ধারণ করে? মেঘনা। ঠিক আছে, এখন এই মেঘনা ধরো সেখান দিয়ে আসতেছিল, আসার পথে ওই যে আমার ওপাশ থেকে কে নামতেছিল জানি, আমাদের এই যে পাশে কে নামতেছিল? ব্রহ্মপুত্র, তাই না? দেখো এই যে ব্রহ্মপুত্র এই পাশে আমার মেঘনার সাথে মিলিত হয়। ঠিক আছে, তো এটা কোথায় মিলিত হচ্ছে? এটা হচ্ছে আমার ভৈরবে মিলিত হয়। কোথায় মিলিত হয়? ভৈরবে। আমি এগুলো সব সামারাইজ করতে, জাস্ট আমার সাথে একটু লিখো। তাহলে এই পাশ থেকে আমার মেঘনা আসতেছিল, মেঘনা এই পাশ থেকে তোমার ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় কোথায়? তোমার ভৈরবে। হইলো? মিলিত হয়ে গেল তো। ঠিক আছে, এখন ধরো আমার এই মেঘনার মধ্যে তো পানি বেশি, তাই না? মেঘনার মধ্যে পানি বেশি, ব্রহ্মপুত্র এখন পানি কম, সে তো যমুনা কিছু দিয়ে দিছে, তাহলে ও কোন নাম নিয়ে সামনে আগাবে? ও তোমার মেঘনা নাম নিয়ে সামনে আগাবে। ঠিক আছে, মেঘনা নাম নিয়ে সামনে আগাইলো। এখন আগাতে আগাতে তুমি নিজে বুঝতে পারছো এখানে আরেকটা মিলন ঘটবে। ঠিক আছে, এখানে আরেকটা মিলন ঘটলো, এই দেখো এখান থেকে পদ্মা এবং মেঘনার মিলন ঘটে গেল, অনেক বড় একটা। ঠিক আছে, এটা কোথায় মিলিত হবে? এটা মিলিত হবে তোমার চাঁদপুরে। কোথায়? চাঁদপুরে। ঠিক আছে, এখন আমাদের সবকিছুর কাহিনী শেষ। তুমি বলো মেঘনায় বেশি পানি নাকি পদ্মায় বেশি পানি? আমাদের সবচেয়ে মোটা সোটা নদী কিন্তু মেঘনা। ঠিক আছে, মেঘনার মধ্যে পানি বেশি। তো এই যে মেঘনা এবং পদ্মা যখন মিলিত হয় তখন এর নাম কি হবে? এখন এর নাম হয়ে যাবে কিন্তু মেঘনা, কারণ মেঘনার পানি পদ্মার থেকে বেশি। তো এরপর মেঘনার নাম নিয়ে সে আবার সামনে আগাবে, আগাতে 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 সামনে আর কিচ্ছু নাই, সে ডিরেক্ট চলে যাবে কোথায়? বঙ্গোপসাগরে। ঠিক আছে, আমার বঙ্গোপসাগর। বুঝছি? হ্যাঁ অবশ্যই পুরোটা আবার শেষে রিক্যাপ করবো, না তোমার তো মাথা গোলা যাবে, আপু কি একসে গুলা। বুঝছি এটুক পর্যন্ত? আচ্ছা দেখো আবার রিক্যাপ করি, আবার শুরু থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, এখানে আগে একটা জিনিস বলে নি আপু, এখানে তোমাকে একটা জিনিস উল্টা ভাবে বলছিলাম, সেটা হচ্ছে বরাক নদী থেকে উৎপন্ন হয়ে সুরমা কুশিয়ারা উৎপন্ন হয়, আসলে এটা উল্টা। এটা হবে তোমার মেঘনাটাই দুই ভাগে ভাগ হয়, সুরমা কুশিয়ারা হয়, তারপরে তোমার হচ্ছে ওপাশ থেকে সে বরাকে গিয়ে এভাবে উল্টা হয়, বাট আমরা উল্টা ভাবে পড়বো, আমাদের যেভাবে মনে রাখতে ইজি হয়। আচ্ছা শুরু করি আবার। দেখো আমার সিকিমের পর্বতমালা থেকে তিস্তা নদীর উৎপত্তি হইলো। ঠিক আছে, তিস্তা নদী লালমনিরহাট বা কয়েকটা বইয়ের মধ্যে নীলফামারী আছে, বাট লালমনিরহাট সবচেয়ে বেশি জায়গা আছে, আমরা লালমনিরহাটটাই পড়বো। লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। ঠিক আছে, আর ওইখান থেকে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের জন্ম হলো। সে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এখন কুড়িগ্রাম দিয়ে সে নামতে নামতে এই তিস্তাটা তার সাথে মিলিত হলো, জায়গাটা কিন্তু কুড়িগ্রামই ছিল, কুড়িগ্রামের মধ্যে দুইটা মিলন ঘটলো। ওকে, এবার ব্রহ্মপুত্র নামছে নামছে নামছে, নামার পথে একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে তোমার ওর কিছু জলরাশি অন্যদিকে যাওয়া শুরু করলো, আর ও নিজের মতো যাওয়া শুরু করলো। তাহলে দেখো কোন জায়গায় ওরা আলাদা হলো? ওরা আলাদা হলো তোমার জামালপুরে গিয়ে। কোথায় আলাদা হলো? জামালপুরে গিয়ে। ওকে, এবার ব্রহ্মপুত্র নিজের মতো নামতেছে নামতেছে, ওইটা হিসাব আমরা পরে দেখবো। এখন আমরা যমুনাকে নিয়ে কাজ করবো। ওকে, যমুনা দিক থেকে নামছে, ওই পাশে আমার হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, যেখান থেকে আমার গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এই গঙ্গাটা বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ হয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করলো। এখন এই পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? রাজবাড়ী গোয়ালন্দ। পদ্মার পানি বেশি, পদ্মায় যমুনাকে সাথে নিয়ে সামনে চলা শুরু করছে। ওকে, এটুকু পরিমাণ আমাদের ক্লিয়ার। এখন আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড় থেকে আমাদের উৎপত্তি হলো বরাক নদী। এই বরাক নদী বাংলাদেশে প্রবেশ করলো সিলেট দিয়ে। সিলেটে প্রবেশ করার সময় জায়গাটা শুরু থাকার কারণে ও দুইটা নদীতে ভাগ হয়ে গেল, সুরমা এবং কুশিয়ারা। কিন্তু ওরা যেহেতু ভাই ভাই, ওরা আলাদা থাকবে না, ওরা আবার একত্রিত মিলিত হয়ে গেল কোথায়? ওই সিলেটেরই আজমেরীগঞ্জ, হবিগঞ্জের কাছে আজমেরীগঞ্জের মধ্যে ওরা মিলিত হলো। ঠিক আছে, আজমেরীগঞ্জে মিলিত হয়ে এখন ওরা কি নাম ধারণ করেছে? মেঘনা। তো মেঘনা যাচ্ছে যাচ্ছে ওই পাশ থেকে আমার ব্রহ্মপুত্র আসতেছিল, বলছে ভাই আমাকে সাথে নিয়ে যাও। তো এরপর মেঘনা এই ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো কোথায়? আমার ভৈরবের মধ্যে। ঠিক আছে, শেষ। ব্রহ্মপুত্রে পানি অল্প, মেঘনা এবার ব্রহ্মপুত্রকে সাথে নিয়ে চলা শুরু করলো নিচে, নিচে যেতে যেতে ওর কার সাথে মিলন হয়ে গেল? পদ্মার সাথে। কোথায়? চাঁদপুরে। ঠিক আছে, চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে গেল। এখন এবার মেঘনা, পদ্মা, ব্রহ্মপুত্র সব পানি একসাথে নিয়ে 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 শেষ পর্যন্ত কোথায় পতিত হবে? বঙ্গোপসাগরের মধ্যে। ক্লিয়ার?
ক্লিয়ার? আপনারা যদি সবাই বলেন ক্লিয়ার তাহলে আমি এটা থেকে সামনে আগাবো। বুঝছি, এটুক বুঝছি। এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু ওয়েবসাইটে কমেন্ট দেখবো। ওকে, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি সরে গেছি। এটার আজকে যারা ক্লাসে রিভিউ দিবা, তবে তোমরা তো রিভিউ দাও ক্লাসে, এই ছবিটা যাতে প্রত্যেকের খাতার মধ্যে থাকে। আমি দেখবো কার মানচিত্র কার থেকে বেশি বেটার হয়। এন্ড তোমরা হয়তো দেখবা যে এখন যারা আমাদের মেন্টর হয়ে গেছে, ঐশী বা অন্যরা, ওরা 24 সাল দিয়েও আমি ওদেরকে এই মানচিত্রটা আঁকাইছি, ওদের সবার কাছে এই মানচিত্রটা আঁকা আছে। ইভেন আমার নিজের বইয়ের মধ্যে এখন এত বড় করে মানচিত্রটা আঁকা আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার সামনে আগাই। যথেষ্ট ইয়া হয়ে গেছে। তাহলে দেখো, এখন তোমরা এই যে উৎপত্তি কোথায়, সমাপ্তি কোথায়, এইগুলো তোমরা আশা করি পারবা। আমাদের এই পার্ট গুলো এখন পড়ানো শেষ। ঠিক আছে, আমাদের এখন এই পার্ট গুলো পড়ানো শেষ। এখন চলে আসে আপু শাখা নদী কি আর উপনদী কি। শাখা নদী হচ্ছে, ধরো এই যে আমি এদিক থেকে চলতেছিলাম, চলার সময় যে ধরো আমার ব্রহ্মপুত্রের ক্ষেত্রে যেটা হয়েছে, যে ওদিক থেকে চলতেছিল, ভূমিকম্পের কারণে ওর আরেকটা শাখা উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা বলেছি শাখা নদী। আর উপনদী কি, উপনদী ধরো আমি এখানে চলতেছিলাম, মাঝখান দিয়ে একটা নদী এসে আমার সাথে যুক্ত হইলো, সেটাকে আমি বলবো যে উপনদী। তাহলে শাখা নদী এবং উপনদী ডিফারেন্স বুঝছি। একটা হচ্ছে আমি চলতেছিলাম, মাঝখান দিয়ে কোনো একটা কারণে আমার একটা শাখা তৈরি হলো, সেটা হচ্ছে শাখা নদী, আমার থেকে আলাদা হয়ে গেল। উপনদী হচ্ছে আমি চলতেছি, মাঝখান দিয়ে অন্য কেউ আমার সাথে যাত্রা শুরু করে, সেটা হচ্ছে আমার উপনদী। ওকে, এখন দেখো পদ্মা শাখা নদী কারা। দেখো, আমি এটা মনে রাখতাম হচ্ছে ছেলেদের নাম দিয়ে। ঠিক আছে, পদ্মার শাখা নদী কারা ছেলেদের নাম। দেখো, কুমার, কুমার ছেলেদের নাম। ছেলেদের অবভিয়াসলি মাথা ভাঙা থাকবে, ছেলেদের মাথা আছে, এটা তো অনেক বড় কথা, ছেলেদের অবভিয়াসলি মাথা ভাঙা থাকবে। এটা দেখো মাথা ভাঙা। তারপর দেখো ভৈরব নামটা ছেলেদের সাথে যায়। এরপর দেখো গড়াই, তাই আমি মনে রাখতাম হচ্ছে যে ওরা খুব বড়াই করে চলে, যে হ্যাঁ আমরা ওই যে মেল ডমিনেটেড সোসাইটি এরকম। তো এই গড়াই দিয়ে মনে রাখতাম বড়াই। ঠিক আছে, দেখো বড়াল, চারাল দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, যাই হোক, তারপর দেখো ইছামতি। ইছামতি মনে রাখতে হচ্ছে ওরা নিজেদের ইচ্ছা মতন কাজ করে, কারোটা শুনে না, মা বাবাটা শুনে না। তারপরে দেখো চিত্রা। চিত্রা নামটা খুবই সুন্দর, তো মনে রাখতে পারো যে ওদের পছন্দের একজন ছিল, তার নাম ছিল চিত্রা। তোমরা কি বনলতা এক্সপ্রেস দেখছো? বনলতা এক্সপ্রেসের যে ফিমেল ক্যারেক্টার ছিল বা নায়িকা ছিল, তার নাম ছিল চিত্রা। ওকে, এখানে ছেলেরা কি অফেন্ড খায় না? এই রিক্যাপ তো করলাম, শুনো নাই ফাতেমা আপু? তো একবার রিক্যাপ করলাম, এখন আরেকবার রিক্যাপ করে না, ক্লাসের টাইম অনেক চলে যাবে। মেঘনাটা আরেকবার বলবো? আচ্ছা, আবার বলি, শুনো। মেঘনাটা কি হয়েছে, যে আমাদের ওই যে আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী উৎপত্তি হয়ে সিলেট দিয়ে প্রবেশ করলো। ঠিক আছে, আচ্ছা দেখা আসে আরেকবার, তো তোমরা বলছোই সিলেট দিয়ে প্রবেশ করলো সুরমা এবং কুশিয়ারা নামে। ঠিক আছে, সিলেট দিয়ে প্রবেশ করলো। এখন ওখানে জায়গা কম ছিল, দুটো আলাদা ভাগ হয়ে গেছিল। পরবর্তী সিলেটে এই সুরমা এবং কুশিয়ারা আবার মিলিত হলো কোথায়? আজমেরিগঞ্জে। এবার আজমেরিগঞ্জ থেকে ওরা মেঘনা নাম নিয়ে সামনে আগাচ্ছে। প্রতিমধ্যে যমুনার সাথে দেখা হলো, মিলিত হয়ে গেল কোথায়? তোমার ভৈরবের মধ্যে। ঠিক আছে, এরপর মেঘনা তো অনেক বড়। এবার মেঘনা সামনে দিয়ে আগাতে আগাতে ওর দেখা হয়েছে পদ্মার সাথে। পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। শেষ। এরপরে মেঘনা সবগুলো পানি নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর ছেলেরা হুদায় মাইন্ড করো না, আমি আসলে এমনি বলছি, মনে রাখা যেভাবে মনে রাখা যায় আর কি। আচ্ছা, এখন দেখো উপনদী। উপনদীর ক্ষেত্রে দেখো ছেলেদের নাম দিয়ে তুমি যেটা মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। এরা মহানন্দে থাকে, এদের জীবনে অনেক সুখ। ঠিক আছে, তারপরে মধুমতি, আরিয়াল খা, কুলিক, টাঙ্গন, এগুলো দিয়ে কয়েকটা মনে রাখলে, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। মেঘনা, মেঘনার ক্ষেত্রে এই যে উপনদী দুইটাই আছে, ধরলা এবং তিস্তা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেঘনার ইয়াকি উপনদী কোনটা? ধরলা এবং তিস্তা। ওকে, চলে আসি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের ক্ষেত্রে যদি এই দুইটা মনে রাখো, অ্যাটলিস্ট যমুনা হচ্ছে ওর শাখা নদী, আর শীতলক্ষা, এগুলাই অনেক। ঠিক আছে, উপনদীটা ইম্পর্টেন্ট, করতোয়াটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা মনে রাখলা। যমুনা, যমুনারও কিন্তু আসলে শাখা নদী। দেখো, ও নিজে একটা শাখা নদী, তাও ওখানে থেমে যায়, ও আরেকটা শাখা নদী জন্ম দিয়েছে, তার নাম কি? ধলেশ্বরী। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই যে আমাদের ব্রহ্মপুত্রের উপনদী করতোয়া। করতোয়া থেমে নাই, করতোয়ার একটা উপনদী আছে, দেখো হালদা। হালদা কিন্তু এমন একটা নদী যেটার উৎপত্তি বাংলাদেশে, যেটা সমাপ্তিও বাংলাদেশের জন্য, এটা ইম্পর্টেন্ট। থাক ভাই, ছেলে মেয়ে মারামারি করাইতে চাইনি, তোমরা কমিটা মারামারি করো না, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, বুঝে তোমরা ঝগড়াঝাটি করো না। আচ্ছা,
কর্ণফুলীটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, ভৈরব এটা দেখতে পারো, কপোতাক্ষ নট যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, ধলেশ্বরীর একটা শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, আমার মেডিকেল কলেজ বুড়িগঙ্গার পাশে, সেই জন্য আমাকে রেসপেক্ট রেখে হচ্ছে আপনারা এটা পড়বেন, জাস্ট আমার জন্য। আচ্ছা চলে আসে হচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট একটা জিনিস দেখে রাখবা যে বাংলাদেশের যৌথ নদী কমিশন অনুযায়ী বাংলাদেশের নদী হচ্ছে তোমার কয়টা, 57টা, ঠিক আছে? এর মধ্যে ভারত থেকে আসা নদী হচ্ছে 55টা, তাহলে চিন্তা করো, বুঝছো? আচ্ছা তারপর দেখো এখানে বাংলাদেশের নদ 3টা, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ এবং আড়িয়াল খাঁ। বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশের সমাপ্তি নদী কিন্তু আসলে একটা, এটা অনেক জায়গায় ভুল আছে, সেটা সাঙ্গুকে অ্যাড করেছে, বাট সাঙ্গু কিন্তু এমন একটা নদী যেটা আমাদের মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক রক্ষা করি, ঠিক আছে? দেখো এই যে মায়ানমার থেকে বাংলাদেশে আসা 3টা নদী, সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ নদী। সো সাঙ্গু কখনোই এমন একটা নদী না যেটার উৎপত্তি বাংলাদেশ এবং সমাপ্তি বাংলাদেশের, একটাই নদী, সেটা হচ্ছে হালদা, ঠিক আছে? তাহলে তোমাকে বলি একমাত্র নদী যার উৎপত্তি বাংলাদেশে, সমাপ্তি বাংলাদেশে, নদীটা কোনটা? হালদা নদী, ওকে? আর মায়ানমারের সাথে আমরা কয়টা নদী সীমান্ত শেয়ার করি, সেটা হচ্ছে 3টা, কি কি? সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ, ওকে? আচ্ছা তারপরে দেখো মিলনের স্থান, সবগুলো তোমাদেরকে পড়ানোর ডান, এগুলো সব ডান, ওকে? আচ্ছা এখন দেখো বাংলাদেশের নদ নদীর কিছু নদী গবেষণা ইনস্টিটিউট দেওয়া আছে, কিছু মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেওয়া আছে, এগুলো একবার করে রিডিং দিবা। দেখো নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে, ঠিক আছে? মাছ গবেষণা ইনস্টিটিউট, সেই মাছ কোনটা? স্বাদু পানির মাছ। স্বাদু পানির মাছ কোথায়? দেখো মাছ মদে মনে রাখবা, ময়মনসিংহে, স্বাদু পানি কিন্তু। আচ্ছা এখন চলে আসি, আমরা সবাই জানি ইলিশ মাছের জন্য কোন জেলা বিখ্যাত? চাঁদপুর না? তাহলে আমাদের নদীর মাছ বা ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট তোমার কোথায়? বা মৎস্য প্রশিক্ষণ, যেহেতু ওরা ইলিশ মাছ ধরে, বাংলাদেশের জাতীয় মাছ, সো ওদের একটু বেশি মানে ধরো প্রশিক্ষণের ব্যাপারটা ওদের বেশি দরকার, এই জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউটটা কোথায়? আমাদের এই চাঁদপুরের মধ্যে। হ্যাঁ এখন দেখো স্বাদু পানির মাছ গেল, সমুদ্রের মাছ, সমুদ্র কোথায় আছে? কক্সবাজারে। সমুদ্রের মাছ কোথায় গবেষণা করা হবে? কক্সবাজারে, এই যে কক্সবাজারের মধ্যে অবস্থিত, ঠিক আছে? বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ, এগুলো দেখলা। যৌথ নদী কমিশন গঠন 1972 সালে, এগুলো রিডিং, ঠিক আছে? বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ উৎপাদন করা হয়, মানে কর্ণফুলী নদীর এত বেশি স্রোত থাকে, স্রোতটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এটা দেখলাম এখান থেকে, বাস। বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ হালদা নদী আপনার রুই মাছ ওখানে গিয়ে পড়ছেন। আচ্ছা এখন দেখেন বাংলাদেশের প্রশস্ততম, নাব্যতম, সবচেয়ে গভীরতম নদীও মেঘনা। এই দেখো সবচেয়ে বড় দ্রুততম নদী হচ্ছে মেঘনা, মেঘনাই সবচেয়ে বড় এখানে, ঠিক আছে? কক্সবাজার নদী, কর্ণফুলী, জোয়ার ভাটা হয় না সাঙ্গু নদীতে, এগুলো রিডিং দিবা। তারপরে কিছু নদী কিছু বিশেষ নাম আছে, এগুলো জাস্ট রিডিং, ঠিক আছে? ওকে নদী তীরবর্তী স্থান, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা নদীর সাথে সম্পর্কিত ব্যক্তি, কিছু কিছু সময় এই ব্যক্তিগুলো যেহেতু খুব ফেমাস ব্যক্তি, তো এদের নাম দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেরকম দেখেন এই যে মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ নদের সাথে, ঠিক আছে? তারপর চলে আসে হচ্ছে এস এম সুলতান, চিত্রা নদীর তীরে, ওকে? ওই যে মানিক বন্দ্যোপাধ্যায় একটা বই ছিল পদ্মা নদীর মাঝি, তো এগুলো একটু আপনারা পড়বেন, ওকে? কর্ণফুলীর সাথে আলাউদ্দিন আল আজাদ, তারপর হচ্ছে তোমার এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে ইছামতি, ওকে? তারপর নদী ও নারী, হুমায়ুন কবির, এই যে পদ্মা নদীর মাঝে এখানেও আছে। তিতাস একটা নদীর নাম, এটা তোমার অদ্বৈত মৌলমর্মনে। আচ্ছা এরপর দেখেন এই যে কিছু চলচ্চিত্র নির্মাণ করা আছে নদীর উপর বেসিস করে, এই যে হালদা, তৌকির আহমেদের, এই যে হালদা, ঠিক আছে? তারপর পদ্মা নদীর মাঝি 1993 সালে নির্মিত হয়, ওকে? তিতাস একটা নদীর নাম। এই যে কি কি পোস্টার না দেখাই থাক, তোমরা এগুলো পড়ে নিবা নিজেরা, নিয়ে তোমরা যথেষ্ট মেধাবী আছো। আচ্ছা দেখো এখন আমাদের কিছু বিসিএস এর প্রশ্ন। কেন তোমাদেরকে নদ নদীর টপিকটা আমি এত মাথা পানি করে পড়াইলাম? কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এখান থেকে অনেক প্রশ্ন আসে। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিসিএস এর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কোন নদীটা উৎপত্তি স্থল বাংলাদেশে? এখন তোমরা বলতে পারবা কোন নদীটা উৎপত্তি স্থল বাংলাদেশে, শেষও বাংলাদেশে, কোনটা? হালদা, ঠিক আছে? এরপরে কোনটা যমুনার উপনদী? একটু আগে দেখা আসছি, কোনটা যমুনার উপনদী? তিস্তা, ঠিক আছে? এরপর চলে আসি, কিসের স্রোতে নদী খাত গভীর হয়? এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট, বাট একটু আগে বললাম যে জোয়ার ভাটা, দেখা যায় কি জোয়ার মানে কি অনেক জোরে পানি এসেছে, ভাটা মানে পানির স্রোত একদম কমে গেছে, তো এই জোয়ার ভাটার কারণে মেইনলি আমাদের নদী খাতটা সৃষ্টি হয়। এটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদী দ্বারা? বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে 3টা নদীর সম্পর্ক, সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ নদী। কিন্তু যদি তুমি বলো যে একদম বর্ডারের মধ্যে কোন নদীতে একদম বর্ডার তৈরি হয়ে গেছে, সেই নদীটা হচ্ছে আমার নাফ নদী, ঠিক আছে? নাফ নদী। এরপরে দেখো এই যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? একটু আগে পড়ে আসছি, ফরিদপুরে। তো আমি এখন বলতাম যে স্বাদু পানির বা মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়, সেটা কমেন্টের মধ্যে বলো তোমরা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? টেকনাফ কোথায় আছে? ওই যে নাফ নদীর তীরে, নামই নাফ, তাহলে নাফিতে হবে। এই দেখো কোথায় সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে? এই যে একটু আগে পড়ে আসছি, কোথায়? আজমেরিগঞ্জে। কেন পড়ে আসি দেখছেন?
বিসিএস এর প্রশ্ন কিন্তু। তারপরে দেখো বাঙালির যমুনা নদী, এটা কেন আমি প্রশ্ন রাখছি, কারণ দেখো এখন আমরা জানি রিসেন্ট টাইমে বগুড়া অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বাঙালি যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নদী ছিল না, কিন্তু দেখেন এই বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়, বগুড়াতে। এবং এটা বিসিএস এর প্রশ্ন 2বার আসছে। তো আপনি বুঝতে পারছেন এবারের প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আপনারা আমার থেকে ভালো জানেন। তারপরে যে কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়, এগুলো এখন তোমরা আশা করি পারবা, ঠিক আছে। এখানে সব বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, এখন তোমরা মোটামুটি এগুলো সব সলভ করলেই হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো চাকরি প্রশ্ন আছে, দেখো অনেকবার আসছে। আচ্ছা চলে আসে আমরা এখন আমাদের একটু দ্রুত যাব, ঠিক আছে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 25-26 প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে, নিচের কোনটা ইউনেস্কো স্বীকৃত তোমার ঐতিহ্যবাহী স্থান। দেখো প্রশ্নটা কিন্তু এটা আসলে কত সালে হয়েছে, কে করছে না করছে, কিচ্ছু প্রশ্ন আসে ডিরেক্ট আসছে নিচের কোনটা ইউনেস্কো স্বীকৃত। দেখো প্রশ্নটা কিন্তু খুবই সুপারফিশিয়াল। দেখো তোমার কিন্তু ওই যে হাবি জাবি অনেক ইনফরমেশন পড়ে মাথা নষ্ট করার দরকার নেই, একদম গ্রস অল্প একটু পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো ইউনেস্কো স্বীকৃত আমাদের গুরুত্বপূর্ণ স্থান কয়টা, 3টা। কি কি, আমাদের 60 গম্বুজ মসজিদ যেটা খান জাহান আলী তৈরি করে, পাহাড়পুরে বৌদ্ধ বিহার এবং আমাদের সুন্দরবন। তোমার যদি মন চায় তুমি চাইলে শালগুলা বাদ দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এছাড়াও 2005 সালে এই যে বাংলাদেশের বাউল গানকে ইউনেস্কো মানবতা ধারক হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও 2016 সালে আমাদের যে পয়লা বৈশাখে আমরা যে মঙ্গল শোভাযাত্রা করি, সেটাকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়, ঠিক আছে। ওকে, এরপর চলে আসে আমাদের রামসার সাইট। রামসার সাইট খ্যাত কয়েকটা জায়গা আছে, সেই জায়গাটার নাম পড়বো সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর। কে সুন্দরবন টাঙ্গুয়ার হাওর গিয়েছো? আমি কখনো যাইনি। আচ্ছা ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর কি, ওয়ারি বটেশ্বর আমাদের নরসিংদী জেলা বেলাবু উপজেলা, দুইটা পাশাপাশি গ্রাম। এই গ্রাম দুইটা হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে অনেক কিছু পাওয়া গিয়েছে। দেখো এটা বাংলাদেশের একটা প্রাচীন নগরের প্রত্নস্থল। ওকে, এই তো এখান থেকে রূপার মুদ্রা অনেক কিছু পাইছি। চলে আসে আমরা পুণ্ড্রনগরে। আমরা যখন প্রাচীন বাংলা শাসন আমরা ক্লাস করবো, তখন আমরা আমাদের 16টা জনপদ সম্পর্কে জানবো। তো বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল এই পুণ্ড্র, ঠিক আছে। এবং পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রনগর। তো দেখো এখানে এই 2016 সালে এটাকে আমরা সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে তোমার। আমি আজকে একটা প্রশ্ন দিছিলাম এরকম গ্রুপের মধ্যে, সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটা, এই পুণ্ড্রনগর কবে ঘোষণা করা হয়, 2016 সালে, ঠিক আছে। তো এখানে আমাদের পুণ্ড্রনগর কোথায়, ওই যে মহাস্থানগড়ের মধ্যে। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে বেউলার বাসর ঘর আছে। মহাস্থানগড়ে আমরা ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে, ঠিক আছে, এটা বাংলার প্রাচীনতম শিলালিপি ধরা হয়। চলে আসে সোনারগাঁও। সোনারগাঁও আমরা অনেকে গিয়েছি, আমরা জানি এটা ইশাখার রাজধানী ছিল, 12 ভূঁইয়াদের রাজধানী ছিল এখানে। এখানে তোমার পানাম নগর আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত একটা শিল্প জাদুঘর আছে। ওকে, এরপর সোমপুর বিহার। সোমপুর বিহার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পাল বংশের ধর্মপাল হচ্ছে এই সোমপুর বিহার তৈরি করে, ঠিক আছে। এখানে কি পাওয়া গেছে, এখানে অনেক বেশি পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলক পাওয়া গেছে। জাস্ট এখান থেকে এইটুকু ইম্পর্টেন্ট, ধর্মপাল আবিষ্কার করছে আর পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে। চলে আসি এরপরে ময়নামতি। ময়নামতি খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে কুমিল্লার ময়নামতি। ওকে, এখানেও কি, ওখানে ওই যে তোমার কিছু শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার। বিহার বলতে হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় বলতে পারো। তো সেসব পাওয়া গেছে আর কি, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, রিডিং করবো জাস্ট। এখন চলে আসে আমাদের ঐতিহাসিক স্থান ও স্থাপত্য সমূহ। লালবাগ কেল্লা, লালবাগ ঢাকায়। আমার মেডিকেল কলেজ থেকে লালবাগ কেল্লা খুব কাছে, বাট স্টিল আমি কখনো যাইনি। যাই হোক, এখানে তোমার নির্মাতা কে দেখো, নির্মাণ কাজ শেষ করে যে তারই নাম দিব আমরা, শায়েস্তা খান সেটা নির্মাণ করে। লালকেল্লা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বিনোদ বিবির মসজিদ, নির্মাতাকে ওই সেম শায়েস্তা খান, ঠিক আছে। এরপরে চলে আসে আফগান দুর্গ, নির্মাতা শেরশাহ। এখানে কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নির্মাতা লাগবে, ঠিক আছে। আমি তো বলতেছি না যে রিডিং করে চলে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঢাকা গেট, ঢাকা গেটের নির্মাতাকে মীর জুমলা, কোথায় আছে, ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর তাজমহল, আমরা সবাই জানি তাজমহলের নির্মাতাকে সম্রাট শাহজাহান। ওকে, এরপর বড় কাটরা ছোট কাটরা দুইটাই তোমার চকবাজারের মধ্যে, কিন্তু একটা তৈরি করে শাহ সুজা আর একটা তৈরি করে কে, শায়েস্তা খান। আমি যখন পড়েছিলাম তখন আমি হচ্ছে একটা বক্সে করে রাখলাম যে শায়েস্তা খানের নির্মিত হচ্ছে এগুলা এরকম করে, কারণ তিনি অনেক কিছু নির্মাণ করেছেন আসলে। আচ্ছা, হোসেনি দালাল, মীর মুরাদে তৈরি করা, এগুলো সব তোমরা পড়বা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আসান মঞ্জিল, কুমারটুলি ঢাকার মধ্যে, ঠিক আছে, এগুলো রিডিং। তারপরে উত্তরা গণভবন নাটোরে। তারপরে রামসাগর। রামসাগর হচ্ছে মেইনলি প্রশ্ন আসে হচ্ছে এটা কে তৈরি করে এবং হচ্ছে তোমার কোথায়, এটা তোমার দিনাজপুরের মধ্যে রাজা রামরাজা তৈরি করে। ওকে, এখন যাচ্ছে কিছু বিখ্যাত মসজিদ। এই টপিকটা পুরোপুরি রিডিং, মসজিদ থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, আসলেও খুব সুপারফিশিয়াল প্রশ্ন। যেরকম ধরো যে 60 গম্বুজ মসজিদ, এটা ইউনেস্কো স্বীকৃত, একটু আগে বলছে খান জাহান আলী তৈরি করে। বাকিগুলো সব তোমার রিডিং পড়বা, সব রিডিং, ঠিক আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এই দেখো জেনে রাখা ভালো, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিনাজপুরের
কান্তজির মন্দিরের মধ্যে আমরা পোড়ামাটির এই যে চিত্রকর্ম পাওয়া গেছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে ধরো ঢাকা ইউনিভার্সিটির কাছে যে আমাদের ঢাকেশ্বরী মন্দির, আমাদের জাতীয় মন্দির, এটা কে নির্মাণ করে? বল্লাল সেন তৈরি করে। তারপরে এগুলো পড়বা। 60 গম্বুজ মসজিদ, তার নামই 60 গম্বুজ, কিন্তু আসলে তার 60টা গম্বুজ না, তার গম্বুজ হচ্ছে 81টি। এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত। এগুলো আমরা দেখে আসছি। এগুলো রিডিং, সব রিডিং। ঠিক আছে, দর্শনীয় স্থানের মধ্যে মহাস্থানগড় বগুড়ার মধ্যে আমরা কি কি পাচ্ছি, সবগুলো রিডিং। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, মাঝে মাঝে প্রশ্ন আসে এগুলো থেকে, সো এগুলো সবগুলো তোমরা রিডিং দিবা। চলে আসি, এই দেখো কক্সবাজারের মধ্যে কুতুবদিয়া বাতি ঘর আছে। কুমিল্লার মধ্যে কি কি আছে এটাকে পড়ে আসছি। ঢাকা গেট কোথায় পড়লাম। তারপর হচ্ছে কুষ্টিয়ার মধ্যে শিলাইদহ, এই তো। তারপর দিনাজপুরের মধ্যে যে রামসাগর, রানীপুকুর, সীতাকোট বিহার, কান্তজির মন্দির, এগুলা তোমাদেরকে সাইড দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো এই যে এখান থেকে খুব আগে, ধরো এখন 50তম বিসিএস চলছে নাকি 51তম বিসিএস চলছে, এটা 12তম বিসিএস এর প্রশ্ন, অনেক আগের প্রশ্ন। এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন আসার সম্ভাবনা কম। এগুলো আমরা রিডিং করে যাবো। ঠিক আছে, যেরকম দেখো যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে অবস্থিত, এগুলো রিডিং। ঢাকার বড় কাটা ছোট কাটা কোথায় অবস্থিত? চকবাজারের মধ্যে। ঢাকা লালবাগ দুর্গ কে নির্মাণ করে? পরাশি শায়েস্তা খান। দেখছো, লালবাগ দুর্গের ভিতরের মধ্যে শায়েস্তা খানের এক কন্যার, তার আচ্ছা কন্যার না, মানে আমরা সবাই শুনে আসি যে পরিবিবির মাজার, পরিবিবির মাজার, বাট পরিবিবির আসল নাম ছিল ইরান দুখ, তো তাকে হচ্ছে পরিবিবি নামে সবাই চিনতো। তার মাজার আছে এই ইয়ার ভিতরে, লালবাগ কেল্লার ভিতরে। এই তো উত্তর গণভবন রাজশাহীর মধ্যে, সরি নাটোরের মধ্যে। তো আমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখবো। ময়নামতিতে কোন সভ্যতা? আমি একটু আগে বলে আসলাম, ওখানে অনেকগুলো বিহার আছে। বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুরে। সো আমরা এখান থেকে, আচ্ছা এখন চলে আসে হচ্ছে মানুষের ভূ প্রকৃতি। মানুষের ভূ প্রকৃতির মধ্যে এখানে তোমার অনেক ডিটেলস দেওয়া আছে, আমাদের এত কিছু ডিটেলস লাগবে না। এখানে অনেক যুগ টুক হিসেবে আলাদা করেছে, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের এগুলো লাগবে না। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এটা দেখতে পারি, বরেন্দ্র ভূমির মধ্যে কারা কারা পড়ে? আমাদের রাজশাহীর পুরো উত্তর অংশটুকু, তারপরে বগুড়া, পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুর, সবগুলো হচ্ছে বরেন্দ্র ভূমির মধ্যে পড়ে। লালমাই পাহাড় যেহেতু কুমিল্লার মধ্যে, কুমিল্লার এরিয়াটুকু। এর বাদ বাকি যা যা আছে মধুপুর ও ভাওয়ালের গড়, এগুলো হচ্ছে ঢাকার আশেপাশের এরিয়া। দেখো যে টাঙ্গাইল, ময়মনসিংহ, মধুপুর, গাজীপুর, এগুলো সব ঢাকার আশেপাশে এরিয়া মিলে এই এরিয়া তিনটা। আচ্ছা চলে আসে আমাদের বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাজিং ডং বিজয়। তারপর হচ্ছে কেও ক্রাডং, এগুলো সব বান্দরবান জেলার মধ্যে। আরেকটা আছে আমাদের মোদকটা। ঠিক আছে, এরপর চলে আসি হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বলা হয়। ওকে, আচ্ছা চন্দ্রনাথ পাহাড় কোথায়? সীতাকুণ্ড চট্টগ্রামের মধ্যে। তারপর সিলেটের মধ্যে কি আছে? আমাদের জয়ন্তিকা পাহাড়। সবগুলো ছবি দেওয়া আছে, দেখো কি সুন্দর। মানে বাংলাদেশের যে কি পরিমাণ আনসিনিক বিউটি আছে, এত সুন্দর বাংলাদেশ, ছবি দেখলে মন চায় যেখানে গিয়ে থেকে যায়। আচ্ছা দেখো চিম্বুক পাহাড়, এই চিম্বুক পাহাড়কে কি বলা হয়? পাহাড়ের রানী বলা হয়। প্রশ্ন আসবে নিচে, ধরো পাহাড়ের রানী কোন জেলার মধ্যে অবস্থিত, বা নিচে কোনটা পাহাড়ের রানী বলা হয়, এরকম করে। বান্দরবানের নীলগির পাহাড়, মৌলভীবাজার কালা পাহাড়। ঠিক আছে, এই যে দেখো আলুটিলা পাহাড় কোথায়? খাগড়াছড়িতে। আলুটিলা গুহা তোমার খাগড়াছড়িতে। এগুলো সব রিডিং করার জিনিসপত্র। সমুদ্র সৈকত আমরা জানি, এই সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের আছে। এই সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত আগের নাম ছিল ফালকিং বা পানোয়া বা বাকলি। ঠিক আছে, এখানে সমুদ্র, এই কক্সবাজার সমুদ্র সৈকতের বা তুমি বলো বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে তোমার নাম হচ্ছে গঙ্গা খাত। ঠিক আছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড বা নাম হচ্ছে গঙ্গা খাত। এই বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান, এত গভীরে যেতে পারে না, একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছে, সেটা নাম হচ্ছে তোমার কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড, মানে এখানে কোনো গ্রাউন্ডের কোনো ছোঁয়া নাই, এবং এটার নাম হচ্ছে গঙ্গা খাত। ঠিক আছে, ওকে চলে আসে আমাদের কিছু দ্বীপ। দ্বীপের মধ্যে জাস্ট আমরা দেখবো কোথায় কোথায় অবস্থিত। এই মনপুরা, ভোলার মধ্যে মনপুরা দ্বীপ। দক্ষিণ তালপট্টি, এই দ্বীপটা না ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা একদম তোমার সাতক্ষীরা জেলার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার মধ্যে, মানে পাকিস্তান কি বলি, বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে। তো কি হয়, 2010 সালে হুট করে সাতক্ষীরার তোমার হাইয়াভাঙ্গা নদীর মধ্যে হচ্ছে এই দ্বীপটা উঠে যায়। এখন যেহেতু দ্বীপটা একদম তোমার সীমান্তবর্তী, এখন ইন্ডিয়া বলে ইন্ডিয়ার এই দ্বীপটা, বাংলাদেশে বলে বাংলাদেশের এই দ্বীপটা। বাংলাদেশের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি, আর ইন্ডিয়া নাম দিচ্ছে হচ্ছে তোমার নিউমুর বা পূর্বাশা। এখন দুইটা দেশের মধ্যে ঝগড়া যে কে নেবে এই দ্বীপটাকে। 2014 সালে গিয়ে কি হয়েছে, ইন্ডিয়া হচ্ছে তোমার জিতে যায় মামলায়, এবং জিতে তারা হচ্ছে এই দক্ষিণ তালপট্টি তাদের কর্তৃত্বের মধ্যে পেয়ে যায়। কিন্তু আয়রনিক্যালি এই দ্বীপটা যেমনি জেগে উঠছিল, এই দ্বীপটা তেমনি আবার ডুবে যায়। তো তখন ইন্ডিয়ার নিউজ পোর্টালের মধ্যে একটা নিউজ ছড়ানো হয়েছিল যে নিউ মুর ইজ নো মোর। সো ওরা আলটিমেটলি পায় নাই, যে যেভাবে আসে সেভাবে চলে যায়। তো দেখো এই যেটার নাম ছিল নিউ মুর বা পূর্বাশা। তারপর শাহপরি দ্বীপ কোথায়? তোমার টেকনাফে। এখানে তোমার সবচেয়ে বেশি শুটকি করা হয়। মহেশখালীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ। তোমার প্রশ্ন আসবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? এই মহেশখালী। সোনাদিয়া কক্সবাজারের মধ্যে, সন্দ্বীপ কক্সবাজারের মধ্যে।
এই তো এগুলো জাস্ট রিডিং, সবগুলো রিডিং পড়বা। কুতুবদিয়া কক্সবাজার, এখানে বাতিল ঘর আছে একটা। নিঝুম দ্বীপ, নামটা দেখো কি সুন্দর, নিঝুম, কোথায় অবস্থিত? নোয়াখালীতে। আচ্ছা, কেন যারা নোয়াখালী জানো তাকে আন্ডার এস্টিমেট করছে না, বাট স্টিল নিঝুম নামটা কেন জানি নোয়াখালীতে যায় না। আচ্ছা যাই হোক, নরনদী মনে রাখতে পারো, নোয়াখালীর মধ্যে হচ্ছে নিঝুম দ্বীপ। তারপর দেখো সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে অলিভ টার্টল পাওয়া যায়। ওকে, ভোলা দ্বীপ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। প্রশ্ন আসবে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা? ভোলা, ঠিক আছে? আচ্ছা, তো চলে আসি হচ্ছে এই যে সর্বদক্ষিণে দ্বীপ, এটা আমরা একটু পড়েছি, ছেড়া দ্বীপ। এখন দেখো কিছু দ্বীপের আগের নাম এবং মোহনা। এখান থেকে আমরা সেন্ট মার্টিনের আগের নাম দেখতে পাই নারিকেল জিঞ্জারাত ছিল। বঙ্গবন্ধু দ্বীপ এখন আর লাগবে না, আমরা বুঝে গেছি লাগবে না। দক্ষিণ তারপর এটা পড়ে ফেলছি। নিঝুম দ্বীপের আগে নাম ছিল ইসামতি, ইসামতিটাই বেটার ছিল, কেন যে নিঝুম নাম দিতে গিয়ে নষ্ট করে ফেললো। তারপর দেখো যে সোনাদিয়া, এটার আগের নাম কি ছিল? বিয়া বা প্যারা দ্বীপ। তো আমরা যে মনে করি যে আসলে বিয়ে মানে স্বর্ণ, মানে সোনালী জীবন হয়ে যাবে, বাট আসলে না, প্যারা, বুঝছো? বিয়ে মানে হচ্ছে প্যারা। তো বিয়ে বা প্যারাদ্বীপ, আর হচ্ছে এটার এখন নাম কি? সোনাদিয়া। সুগার কোট করে দিছে, বাট থিংস চেঞ্জ হয় নাই। আচ্ছা, নিঝুম দ্বীপ তো বললামই। ওকে, গেল আমাদের। এখন হচ্ছে বাংলাদেশের চর। চর বলতে হচ্ছে যে ধরো সমুদ্রের পানির সাথে কিছু বালি টেনে এনে আমি কিছু স্থলভূমি তৈরি করে ফেলছি, মানে সমুদ্রের সাথে এখন অনেকগুলো বালি চলে আসে, তো বালি জমতে 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 একটা চরের মতো সৃষ্টি করে ফেলছে, ঠিক আছে? তো বাংলাদেশে এরকম অনেকগুলো চর আছে। দেখো যে চর কুকরি মুকরি, মানে মেইনলি সব বেসিক্যালি সবগুলো চর আছে তোমার ভোলা জেলার মধ্যেই। চর কুকরি মুকরি ভোলা জেলা, চর পেছনে থানায়। এছাড়া চর নিউটন, চর মনপুরা, এগুলো আছে। তারপর মুহুরী চর কোথায়? ফেনী। এগুলো জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এগুলো কি রিডিং পড়বা। এই দেখো চর আলেকজান্ডার কোথায় অবস্থিত? লক্ষ্মীপুরে। ওকে, নির্মল চর। দেখো রাজশাহীর মানুষরা মানে রাজশাহী এরিয়াটা, মানে এরিয়া কি বলবো, পুরা শহরটাই খুবই ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো এই জন্য দেখো নির্মল চর কোথায়? রাজশাহীর মধ্যে। ওকে, এটা দেখো, এটা বাংলাদেশ ভারত সীমান্তের একমাত্র চর, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসবে বাংলাদেশ ভারত সীমান্তের একমাত্র চর কোনটা? এই নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহীর মধ্যে। ওকে, তারপর দেখো সুন্দরবনের মধ্যে যে পাটনি চর, দুবলা চর, পাউনি চর, এগুলা। ওকে, আমরা চলে আসি এরপর আমাদের বিল। বিলের মধ্যে বিল অত বেশি ইম্পর্টেন্ট না, দেখতে পারো বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল, এটুকু দেখলাম এখান থেকে। তামা বিল কোথায়? তোমার সিলেটের মধ্যে। বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিল হচ্ছে এই তামা বিল, ঠিক আছে? ওকে, তারপরে বাইকা বিল, ভবদহ বিল, আরিয়া বিল জাস্ট কোথায় অবস্থিত সেটা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, হাওর, হাকালুকি হাওর। হাকালুকি হাওরের নাম আমরা শুনছি। এটা এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানি জলভূমি, ঠিক আছে? এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর, এটা নাম আমরা শুনছি। টাঙ্গুয়া হাওর একটু আগে পড়েছে, এটা রামসার সাইট, ঠিক আছে? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর হচ্ছে এটা, একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। বুরবুক হাওর, বাংলাদেশের সবচেয়ে ছোট হাওর হচ্ছে এই বুরবুক হাওর। তারপর হাইল হাওর, এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। দেখো যে বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সীমা সমাপ্তি নদী কোনটা? একই প্রশ্ন আবার চলে আসছে, হালদা, ঠিক আছে? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এগুলা। দেখো আবারও সেম প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে দুইবার। বাংলাদেশের শীতল পানি ঝর্ণা বলা হয় কোনটা? শীতল পানি ঝর্ণা কোথায় অবস্থিত? শীতল পানি ঝর্ণা বলা হয় কোনটাকে, তোমরা বলো। আচ্ছা, ওই তো বর্ষাকালে বৃষ্টিপাতের কত ভাগে? নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 8-9 সালের প্রশ্ন, 8-9 সালে এইসব প্রশ্নই আসতো, এখন এগুলো আসে না, ঠিক আছে? তারপর দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটা? একটু আগে পড়া আসছি, ছেড়া দ্বীপ। তারপর দেখো যে চর কুকরি মুকরি কোথায় অবস্থিত? ভোলা জেলার মধ্যে। ওকে, মনপুরা, মনপুরা একটা দ্বীপের নাম, এটাকে দেখে আসলাম। মনপুরা একটা মুভিও ছিল, তাই না? মনপুরা মুভি ছোটবেলায় দেখছিলাম, মনে পড়তেছে। আচ্ছা, ছেড়া দিয়া, সেন্ট মার্টিনের দ্বীপের দক্ষিণ, এগুলো আমরা পড়ছি। তাই তো, এগুলো এখন অন্যান্য বিভিন্ন প্রশ্ন, ভার্সিটির প্রশ্নের মধ্যে আসছে। এগুলো সবগুলো তোমরা রিডিং পড়বা, ঠিক আছে? এগুলো হচ্ছে দেখো যে বিসিএস আসা প্রশ্ন। বাংলাদেশের পাহাড় শ্রেণী, এই যে ভূতাত্ত্বিক, ওই যেটা বললাম রিডিং পড়বা, ওটা এখানে চলে। দেখো অনেক আগের প্রশ্ন, বিসিএস 17 প্রশ্ন, নট দ্যাট ইম্পর্টেন্ট, একবার রিডিং করে রাখবো আমরা, ঠিক আছে? ওকে, বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম লক্ষণ কি ছিল? বন্যা নিয়ন্ত্রণ, দুই দেশের মধ্যে সহযোগিতা, রিডিং। চলন বিল কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ, নাটোরের মধ্যে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, আবারও সেম প্রশ্ন, ফরিদপুরের মধ্যে। তো এগুলো সবগুলো তোমাকে প্রশ্ন দিয়ে রাখছে এখানে। ওই দেখো সেম, ওই যে নদীর প্রশ্ন, নদী দিয়ে আবার এখানে প্রশ্ন অ্যাড করে দিছে। শেষ। সো আজকের ক্লাস 7:10 থেকে শুরু হয়েছে, সো আমি 1.5 ঘন্টা শেষ করতে চাইছি, 1.5 ঘন্টা শেষ করলাম।